আমার ডিসপ্লে কি এখন দেখা যায়? ওহ! সরি না, শেয়ার করা নাই। না আচ্ছা, যাচ্ছে। আচ্ছা আমি শেয়ার হ্যাঁ, করছি। এখন হচ্ছে। ওকে আমি শেয়ার করছি। সো শুরুতে আমরা যে শুধুমাত্র মার্কেটে কাজ করব এমন না। আমি অনেক আগেই বলছি যে আমরা আউট অফ মার্কেটেও কাজ করব। আউট অফ মার্কেটের থেকে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করব। সত্যি কথা বলতে কি এই বাস্তব পরিস্থিতিতে এত বেশি কম্পিটিশন যেকোনো সেক্টরে এত বেশি কম্পিটিশন যে আসলে আমাদের মার্কেটে কাজ পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। ওকে? সো আমরা হয়তোবা ১০০ জন একসাথে জয়েন করলে আমরা হয়তোবা 5% বা 10% মানুষ খুব দ্রুত কাজ পাবো। আর এটা স্বাভাবিক মানে বাস্তবতা এরকমই হয়। তো আমরা যদি আউট অফ মার্কেটে একটু চেষ্টা করি তাহলে হয়তোবা আমরা সাকসেস হতে পারি। ওকে? সো আউট অফ মার্কেটের ভিতরে কিরকম হতে পারে? মোস্ট অফ দ্যা টাইম LinkedIn তো মোস্ট ইম্পোর্টেন্ট। সো আমার যতগুলো ব্যাচ আপনারা এখানে জয়েন করছেন সবাই এইটাই জানেন যে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনারা LinkedIn অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ১ম ব্যাচে যারা আছেন বা 2nd ব্যাচে যারা আছেন তাদের LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা হয়নি। 3rd ব্যাচ থেকে সমস্যাটা শুরু হয়েছিল। এরপরে 4th ব্যাচের অনেকে আছেন যারা ক্রিয়েট করছেন, করতে পারেননি। লিড একাডেমি যারা আছেন তারা হয়তোবা প্রি রেকর্ডেড এ যারা আছেন এর আগেই হয়তোবা ক্রিয়েট করে ফেলছেন। বাট যারা লাইভ ব্যাচে জয়েন করছেন তাদের হয়তোবা একটু সমস্যা আছে। আমরা মূলত LinkedIn এর উপর বেস করে আমরা অনেক কিছু করব। সো LinkedIn এ আমাদের প্রোফাইলটা খুব ভালো করে সাজাতে হবে। সো আমি হয়তোবা ভিডিও মেনশন করে দিছি আপনাদেরকে যে এই ভিডিও অনুযায়ী আমি যে কথাগুলো বলছি সো সেই কথা সেইভাবে কাজ করবেন। ১ম দিকে অনেক কিছু সেকশন পাবেন না। ওকে? সেই সেকশনগুলো পরপর যখন আপনার ফলোয়ার বাড়বে বা আপনার কানেকশন বাড়বে তখন আস্তে, আস্তে আপনি সেগুলো আপডেট করতে পারবেন। ওকে? সো এইখানে মোস্ট ইম্পোর্টেন্ট একটা রিজ্যুম আর একটা LinkedIn প্রোফাইল সেম কাজ করে। আমি সে কথাও বলছিলাম যে রিজ্যুম যা LinkedIn প্রোফাইল সেম। একই পার্ট বাট আমরা রিজ্যুমে শুধুমাত্র পোস্ট করতে পারি না আর এখানে একটা সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করতে পারি। ওকে? এইটাই হলো বড় ব্যাপার। তো লাস্ট টাইম আমি একটা পোস্ট করছিলাম মনে থাকার কথা আপনারা যারা আমাকে ফলো করেন এরকম একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করছিলাম। দেখেন LinkedIn এ যদি এরকম কিছু দেখেন, "If you are looking for a job, I want to help you. I have a great network. Post below what you are looking for." সো এই ধরনের আসলে জব পোস্টগুলো কিন্তু ফুললি স্ক্যাম। ওকে? এরা আসলে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এরকম এইগুলো করে। ওকে? অনেকে দেখবেন যে উম উম বলবে যে আপনি যদি মানে কাজটা পেতে চান তাহলে নিচে কিছু একটা লিখে কমেন্টস করুন। মানে ও কোটেশনে মেনশন করে দেয়। যে অমুক কিছু লিখে মেনশন করুন ইত্যাদি, ইত্যাদি। LinkedIIn এ এই ধরনের ফেক জব পোস্টের পাল্লায় পড়বেন না। একটা জব পোস্ট নরমালি প্রফেশনাল হয়। এই প্রফেশনাল জব পোস্টগুলো কিরকম হয় যদি বুঝতে চান বা আপনারা যদি এপ্লাই করতে চান তাহলে ১ম এ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো একটা রিজ্যুমের প্রয়োজন হবে। সো রিজ্যুমটা নিয়ে ১ম এ একটু আইডিয়া দেই তারপরে LinkedIn এ জব পোস্ট নিয়ে মানে জব নিয়ে কথা বলি। সো একটা রিজ্যুম আপনারা মাস্ট ক্রিয়েট করবেন। আমি আজকে সাজেশন দিব যে আসলে সিস্টেমটা কি বা কোন প্রসেসে করবেন। আমার পার্সোনাল ডকুমেন্টে হয়তোবা এটা থাকার কথা। রাইট। ওকে। সো এইখানে আমার রিজ্যুমটা রেডি আছে। যদিও এটা অত বেশি প্রফেশনাল না। তারপরেও আমি আমার জায়গা থেকে ট্রাই করছি যতটুকু করার। সো রিজ্যুমে আপনার নামটা তো ম্যান্ডেটরি। এটা অবশ্যই থাকবে এবং আপনার টাইটেলটা। ওকে? মানে আমরা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ইত্যাদি, ইত্যাদি এই ধরনের কিছু দিতে পারি শুরুতে। ওকে? এরপরে হুম, নাম টাইটেল নিয়ে হয়তোবা কোনো কোশ্চেন থাকার কথা না যে আমি কি দিব। সো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিলে এক কথায় এনাফ। এরপরে সামারি। এই সামারিটা একটা রিজ্যুমের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। আপনার নাম, টাইটেল এগুলো হলো মানে অপশনাল বলব না, এগুলো ম্যান্ডেটরি বাট এগুলোর ভ্যালু মানুষ খুব বেশি দেয় না। কারণ নামের উপর বেস করে কাউকে জব দিবে এরকম কোনো বা টাইটেলের উপরে বেস করে কাউকে জব দিবে বা ছবির উপরে বেস করে কাউকে জব দিবে। এরকম কোনো নজির নাই কোনো দেশে। সো মানুষ যে জিনিসটা দেখে মানে এইচআর ম্যানেজার যে জিনিসটা দেখে সেটা হলো মানে তারা ফিল্টার করে। ফিল্টারটা এমনভাবে করে আপনারা যে জবে এপ্লাই করবেন, এপ্লাই করার পরে এই রিজ্যুমগুলো এইচআর ম্যানেজারের হাতে যায়। তো ১০০ জন সাপোজ ১০০ জন পার্টিসিপেট করলো বাট ১০০ জনকে তো আর ইন্টারভিউতে কল করবে না। অবশ্যই হয়তোবা ৫ থেকে ১০ একটা পোস্টের বিপরীতে হয়তোবা ৫-৬ জনকে কল করতে পারে। সো এই ৫-৬ জন বা ১০ জনকেও কল করতে পারে। নরমালি নির্ভর করবে তার মানে যারা এপ্লাই করছে তাদের এই রিজ্যুমের উপরে। তো এই অ্যাবাউট সেকশনটা বা এই সামারি সেকশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। অ্যাবাউট আর সামারির ভিতরে একটু পার্থক্য আছে।
অ্যাবাউটটা আমরা অনেক কিছু লিখতে পারি। ওকে? LinkedIn আর এখানে একটু ব্যতিক্রম আছে। ওকে? এই যে অ্যাবাউট সেকশনে এখানে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি আমাদের উপরে বেস করে। ওকে? বাট এইটার ফুল সামারি আকারে লিখতে হবে এখানে। ওকে? এখানে সামারি আকারে লিখতে কিভাবে সামারি আকারে লিখবেন আমি আ শেয়ার করতেছি সিস্টেমটা। এরপরে হাইলাইটস স্কিল। এইটা একজন ক্যান্ডিডেটের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হাইলাইট স্কিল। মানে আপনার স্কিল আছে কোন টুলগুলোর উপরে বা কোনগুলোর উপরে আপনার স্কিল আছে সেইগুলো এখানে সাজানো গোছানো করে লিখবেন। ওকে? সো এই স্কিলগুলোর উপর বেস করে আসলে এই সামারিটা কিভাবে লেখা হয় সেটা একটু বলি। সেটা বলতে হয় যে আমার স্কিল কোনগুলোর উপরে আছে আমি তো নরমালি জানি। এটা আপনার স্কিল কোনগুলোর উপরে আছে আপনি জানেন বা আর ৫ জনের স্কিল কোনগুলোর উপরে আছে আপনারা জানেন। সো এই স্কিলগুলোর উপরে বেস করে এখানে জোর গলায় বলতে হয় যে আমি আমার হাইলাইটস যে স্কিলগুলো আছে বা আমার যে স্কিলগুলো আছে, সেই স্কিলগুলোর উপরে বেস করে যেকোনো ধরনের কাজ যেকোনো সময় করতে প্রস্তুত আছি। যেকোনো সময় কাজের জন্য রেডি আছি। ওকে? সো এইটাই এখানে জোর গলায় বলতে হয়। সো এক কথায় মানে এখানে অনেকে অনেক সিস্টেমে লিখে, মানে এটাও অনেকভাবে লিখে। বাট মূল কথা হলো মানে আপনার স্কিলগুলোর উপরে বেস করে এখানে একটু জোর গলায় বলে দিতে হয় যে আমার স্কিলগুলোর উপরে বেস করে যেকোনো ধরনের কাজ আমি যেকোনো সময় করতে প্রস্তুত আছি। শুধুমাত্র এইটুকু বলতে হয় এখানে। ওকে? এরপরে এই এক্সপেরিয়েন্স পার্টটা এইটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। বাট এইটা যে সবার থাকবে এমন না। সো এইটা হয় কি আমরা অনেকে আছি এক্সপার্ট, তাদের তো এক্সপেরিয়েন্স পার্টটা থাকবে। আমরা অনেকে আছি ইন্টারমিডিয়েট লেভেল, তাদের এক্সপেরিয়েন্স পার্টটাও থাকবে। হয়তোবা কম থাকবে। আবার অনেকে আছি ফ্রেশার, তাদের এক্সপেরিয়েন্স পার্টটা অনেক সময় নাও থাকতে পারে। সো ফ্রেশারদের এক্সপেরিয়েন্স পার্ট নাও থাকতে পারে। এটা স্বাভাবিক। ওকে? এরপরে যে পার্টটা আছে সেটা হলো এডুকেশন। সো এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে সার্টিফিকেশন আ এই পার্টটা অনেকের নাই, অনেকের আছে। যদি থাকে দিতে পারেন, যদি না থাকে না দিতে পারেন। সো এইটা আবার অনেক সময় ভ্যারি করে না। ওকে? তবে আ কিছু সেক্টরে ভ্যারি করে। যেরকম আমি যদি বলতে চাই কিরকম? সাপোজ এখানে আমার একটা অ্যাওয়ার্ড আছে ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড 2020 ওকে? এইটা হলো ভোক্তা অধিদপ্তরের। সো ভোক্তা অধিদপ্তরের আমি যদি কখনো ভোক্তা অধিদপ্তরের কোনো কাজে করতে যাই বা কোনো একটা প্রজেক্টের আন্ডারে কাজ করতে যাই, তখন কিন্তু এই সার্টিফিকেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদারওয়াইজ ওই লিডারশিপ জাতীয় কোনো একটা কাজের যদি আমি এপ্লাই করি, তখন এই জিনিসটা খুব বেশি ভূমিকা রাখবে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো কাজের ক্ষেত্রে ভূমিকা রাখবে না। আমি যদি মনে করি আমি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করতে চাই, এটার কোনো ভ্যালু নেই। এটা একেবারে ঘোড়ার ডিম। এটার কোনো ভ্যালু থাকবে না। বাট কোনো একটা প্রজেক্টে সেখানে যদি লিডারশিপ পার্টে জয়েন করতে চাই, তখন কিন্তু এটা আবার ভূমিকা রাখবে। এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইখানে এসে বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি কনট্যাক্ট ইনফরমেশন। কনট্যাক্ট ইনফরমেশনের ভিতরে ম্যান্ডেটরি আপনার অ্যাড্রেস। এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস আমরা ইউজ করি। প্রেজেন্ট অ্যাড্রেস নরমালি আমরা ইউজ করি না। ওকে? সো অ্যাড্রেসটা মোস্ট ইম্পোর্টেন্ট। আপনার অ্যাড্রেসটা আপনি একেবারে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিতে পারেন। কোনো সমস্যা না। এরপরে আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস এই ২ টা জিনিসও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি LinkedIn। এই সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা LinkedIn টা ইউজ করতে পারি। এর পাশাপাশি আমি আমার জায়গা থেকে আমার YouTube এর লিঙ্ক শেয়ার করছি। সবাই যে YouTube এর লিঙ্ক দিতে হবে বা Fiverr এর লিঙ্ক দিতে হবে এইটা কোনো কথা না। আপনার LinkedIn টাই এনাফ। এইগুলো অপশনাল, ওকে? আর কিছু ইউজ করবেন কিনা। তবে কিছু ক্ষেত্রে ভ্যারি করে। যেরকম আমি যদি কখনো যদিও আমি মানে কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট পার্টে আমি জয়েন করব না। বাট তারপরেও যদি আমি হয় যে কোনো একটা জব পোস্টে আমি এপ্লাই করতেছি যেখানে কনটেন্ট ক্রিয়েটর প্রয়োজন বা কনটেন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন। মোটামুটি কনটেন্ট পার্টটা, ওকে? মানে সোশ্যাল মিডিয়ার উপর বেস করেছে। সো সেইখানে যদি এরকম কিছু হয়, এরকম কোনো জব হয় তখন কিন্তু আবার এই জিনিসটা গুরুত্বপূর্ণ। যে আমার YouTube চ্যানেলে আমি যে ভিডিওগুলো মেক করি সেগুলো কতটা ভ্যালু, ওকে? এগুলো নরমালি তখন নির্ভর করে। বাট এইটা সবসময় আপনাকে দিতে হবে এমন কিছু না। ওই যে অপশনাল বলতেছিলাম। এই যে লিডারশিপ পার্টটা, যখন লিডারশিপের কোনো একটা প্রজেক্ট হবে তখন হয়তো আমার জন্য গুরুত্বপূর্ণ এই পার্টটা হয়ে যাবে। ওকে? সো এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা কোম্পানির হয়ে জবে এপ্লাই করব, এইটা আবারও একটু বলি। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে রিজিউম খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট আপনারা যখন প্রাইভেট জবের ক্ষেত্রে করবেন তখন কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ।
তো যেটা বলতেছিলাম ল্যাঙ্গুয়েজটা খুব বেশি এখানে গুরুত্বপূর্ণ যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। অনেক সময় হয় কি কোম্পানি আপনাকে কোনো একটা তাদের মিটিংয়ে বিদেশে যাইতে হতে পারে বা সামথিং এরকম কিছু হতে পারে। তখন এমন হলো যে এমপ্লয়িদের ভিতরে আপনি এমন কেউ আছেন যে ওই ল্যাঙ্গুয়েজ জানেন। আমরা নরমালি বাঙালিরা বাংলা আর ইংলিশ তো মোটামুটি সবাই বাংলা তো নেটিভ আর ইংলিশ তো আমরা মোটামুটি কনভারসেশনাল হিসেবে থাকি। অনেকে আছে হিন্দি মুভি দেখতে হিন্দি ভালো পারে। অনেকে আছে অন্যান্য যেকোনো ল্যাঙ্গুয়েজ হয়তোবা ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ভালো পারে। সো এইটা তো আর মেনশন করে দিতে হয়। ওকে? এরপরে হবি এইটা গুরুত্বপূর্ণ না। চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এর পাশাপাশি আরো ছোটখাটো ব্যাপার থাকে। তবে রিজ্যুম আর সিভির ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। ওকে? সো আমরা অনেকেই জানি যে আমাদের একটা আমাদের শুরুতে আমরা একাডেমিক লাইফে যখন জয়েন করি আমাদের একটা সিভি থাকে। বাট এইটা আবার কর্পোরেট লাইফে এসে আবার সেটা সিভি না রিজ্যুমে কনভার্ট করে নেই। সিভিটা হয় কি আমরা একাডেমিক পারপাসে সিভি ব্যবহার করি। মানে আমরা একাডেমিক লাইফ যখন পার করি, ওই সময় আমাদের সিভিটা তৈরি করি। সো এই সিভিটা কিন্তু ১ পেজের ভিতরে না, সিভিটা ১০, ১৫, ২০ আমাদের এটা নির্ভর করে এক্সপেরিয়েন্স এর উপরে। ওকে? যাদের যত বেশি এক্সপেরিয়েন্স হবে তত বেশি সিভিটা বাড়তে থাকবে। আর রিজিউমটা নরমালি ১ পেজের হয়ে থাকে। স্ট্যান্ডার্ড একটা রিজিউম ১ পেজের হয়ে থাকে। সো এইখানে ওইটার সামারি আকারে সবকিছু উল্লেখ করতে হয়। যেরকম এখানে একটা যদি এক্সপেরিয়েন্স পার্টটা হয়, তাহলে এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন। মনে করলেন যে আমি লিড একাডেমিতে ইন্সট্রাক্টর হিসেবে আমি শুধুমাত্র উল্লেখ করছি যে ইন্সট্রাক্টর আর লিড একাডেমি এত সাল থেকে প্রেজেন্ট। তার মানে এইটুকু দ্বারা আমি বুঝাতে চাচ্ছি লিড একাডেমিতে ২০২৩ সাল থেকে আমি ইন্সট্রাক্টর হিসেবে এখনো পর্যন্ত কন্টিনিউ করতেছি। শুধুমাত্র এইটুকু। বাট এই ২০২৩ থেকে আজকের দিন পর্যন্ত আমার অনেক কিছু এখানে ইন্টারেস্টিং বিষয় থাকতে পারে। হিস্টোরি মানে অনেক কিছু থাকতে পারে। সেগুলো আমি কোটেশন আকারে এখানে লিখতে পারি। যেরকম ইন্সট্রাক্টর হিসেবে আমার কি সফলতা আছে অমুক সেগুলো আমি এখানে পয়েন্ট আকারে নিচে দিতে পারি। আর সেইটা হলে আমরা যদি সিভি থাকে তাহলে সেটাতে আমরা দিই। বাট রিজিউমে এত কিছু প্রয়োজন হয়। সো এরকম একটা রিজিউম আমরা তৈরি করে নিব। আমাদের যেহেতু LinkedIn আছে, সো LinkedIn এর উপরে বেস করে আমরা একটা রিজিউম তৈরি করে নিব। এখন আসি এই সামারিটা আসলে কিভাবে লিখব। ওকে? আচ্ছা এখান থেকে একটু দেখি রিজিউম আছে আসলে কার? যদি একটু বলতেন। স্যার আমার ঠিক এই আপনার মতো এই সেম রিজুমই আছে। তবে আমার ছবি নেই এই রিজুমে। এটা কি সমস্যা হবে? ছবি ম্যান্ডেটরি না, অপশনাল। আ আসলে একজন HR ম্যানেজার বা একটা কোম্পানির বস, একজন কোম্পানির বস তারা কখনো ছবির উপর বেস করে কাউকে জব দেয় না। ওকে? কে কালা না ধলা এটা কোনো অ পার্ট না। এটা হলো অপশনাল একেবারে। আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। সো ছবিটা অপশনাল। আমরা চাইলে আ আমি রিকমেন্ড করব ছবি আপনারা অফ করে দিবেন। মানে ছবি দিবেনই না। এই রিজনটা আমি যখন সময় পাবো আপডেট করব ছবিটা অফ করে দিব। ওকে? ওকে তাহলে আমার আছে। ওকে। সো আর কারো কি রিজুম আছে? আচ্ছা, আজকের দিনের পর থেকে রিজিউমটা প্রয়োজন হবে। ওকে? কেন প্রয়োজন হবে? আমি যখন LinkedIn এ জবে এপ্লাই করা দেখাবো, তখন দেখবেন যে প্রয়োজন হবে। ওকে? প্রয়োজন যেহেতু হবে, তাহলে কিভাবে তৈরি করতে হবে সেটা আগে শিখে নেই। ওকে? সো আমরা শুরুর দিকে অত বেশি প্রফেশনাল একটা রিজিউম তৈরি করতে পারবো না। ঠিক আছে? শুরুর দিকে আমাদের একেবারে বেসিক লেভেলের একটা রিজিউম থাকবে। সেইটাকে আমরা যখন আস্তে ভিডিও দেখব মানুষের, তখন সেটাকে আপডেট করতে পারবো। ছোট পার্ট করে আপডেট করে নিতে পারবো। একবারে শুরুর দিকে আমাদের কোনো অ্যাকাউন্ট প্রফেশনালি হবে না। ওকে? শুরুতে একটা কথা বলতেছিলাম যে একটা সিভি আর রিজিউমের ভিতরে পার্থক্য আছে। সিভিটা আমরা একাডেমিক লাইফে ব্যবহার করি। আর রিজিউমটা আমরা কর্পোরেট জবের ক্ষেত্রে ব্যবহার করি। মানে যেখানে কর্পোরেট জবে এপ্লাই করব অবশ্যই রিজিউম দিয়ে এপ্লাই করব। ওকে? রিজিউমটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে আসি। তার শুরুতে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। একটা স্ট্যান্ডার্ড মানে রিজিউম আসলে কিরকম হয়? আ এটা LinkedIn এ যারা আছেন তারা আসলে এই বিষয়টা দেখবেন যে একটা স্ট্যান্ডার্ড মানে রিজিউমে অনেক বিষয় মানে অনেকে রিজিউমের স্কোর দেয়। সো এই স্কোরের উপরে বেস করে এই যে একটা প্রফেশনাল রিজিউম যদি আপনি দেখতে চান তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি। আমি যখন গোপালগঞ্জে ক্লাস নিচ্ছিলাম ওদের এই বিষয়গুলো ওদের পার্টে ছিল, ওদের সিলেবাসে ছিল। যে কারণে ওদেরকে দেখাতে হয়েছিল। সো আমি আজকের ক্লাসে চিন্তা করলাম যে সবাইকে এই বিষয়টা শেয়ার করব।
আমাদের ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে আসলে কাউকে এই বিষয়গুলো আমি দেখাই নাই। সো নতুন করে সিলেবাসে এই টপিকসটা ইনক্লুড করতে হলো। কারণ এটা খুব বেশি ইম্পোর্টেন্ট হবে আশা করি। বিশেষ করে আউট অফ মার্কেটের ক্ষেত্রে। সো যেটা বলতেছিলাম আমাদের রিজিউমটা আমরা একটা স্ট্যান্ডার্ড মানের রিজিউম দেখব। ইয়েস, এই যে। সো এইটা একটা স্ট্যান্ডার্ড মানের রিজিউম, ওকে? LinkedIn এ যারা আসলে এই রিজিউম এর উপরে বিভিন্ন সাইট আছে। সো LinkedIn ওরা পোস্ট করে যে আসলে রিজিউমগুলোর স্টাইল কিরকম হতে পারে। যেরকম আমি যেখান থেকে এই স্ক্রিনশটটা দিয়েছিলাম, ওখান থেকে রিজিউমের স্কোরটা দেখাচ্ছিল 95, ওকে? ১০০ র ভিতরে 95, মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের একটা রিজিউম। সো উপরে দেখেন আপনার নামটা দিবেন। আপনার নামটা যদি মনে করেন কেউ ক্যাপিটাল কেসে দিবেন, দিতে পারেন। তবে আমি মনে করি আপার কেসে দিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপার কেস না, আপনি ক্যাপিটাল কেসে দিবেন। মানে নামের ১ম অক্ষরগুলো বড় হাতের নরমালি আমরা যেটা দিই। তবে অনেকের দেখি একটা কমন মিস্টেক করে যে স্মল লেটারে লেখে। বিশেষ করে LinkedIn এ নাম দেখবেন যে স্মল লেটার। মানে এটা ছোট হাতের, এসটা ছোট হাতের। সো এরকম কাজ করার প্রয়োজন নাই, ওকে? নরমালি এটা বড় হাতের, এসটা বড় হাতের। মানে আপনাদের যে নামগুলো আছে ফার্স্ট নেম, লাস্ট নেম হতে পারে, মিডল নেম হতে পারে, সবগুলোর ১ম অক্ষরগুলো বড় হাতের দিবেন। সেটা আসলে ভালো দেখায়। এটা ছাড়া কিছু না। এরপরে ইমেইলটা ব্যবহার করবেন, ওকে? এরপরে ফোন নাম্বারটা। এইটা আসলে কিভাবে ব্যবহার করবেন কেউ কি বলতে পারবেন? এই যে পার্টটা, এটা কিভাবে লিখবেন? এটা হেডার ফুটারের পার্ট। হেডার ফুটার আমরা চাইলেও রিজিউমের ক্ষেত্রে অফ করে দিতে পারি। অথবা স্যার শেপ দিয়ে লিখতে হবে। ওকে। সো যেটা বলতেছিলাম রিজিউমের ক্ষেত্রে আমরা চাইলে হেডার, ফুটার এবং মার্জিনটা এই লেফট এবং রাইটের মার্জিন এবং হেডার, ফুটারে অনেক ছোট করে দিতে পারি, ওকে? এইটা কিন্তু দেখেন এখানে দেখলে বুঝতে পারতেছেন 0.5 তার থেকেও কম হতে পারে, 0.33 হতে পারে এরকম, ওকে? সো আমরা কমাই দিব। এইটা আমরা চাইলে অন্য কোনো সিস্টেম পারি কিনা বলেন তো? আচ্ছা আমি বলে দেই। আমরা কলাম শিখছি। কলাম কিভাবে কলামে কনভার্ট করতে হয় এমএস ওয়ার্ডে। 3 কলাম, 4 কলাম। আচ্ছা, মনে হয় না। উম শিখাইছি। আচ্ছা এমএস ওয়ার্ডে যাই। আ টেবিল টেবিল তে শিখেছি। টেবিল কর। আ টেবিল করব না ওখানে। টেবিল করলে সমস্যা আছে। টেবিল করব না। ওখানে কলামে কনভার্ট করব। কলামটা কি সেটা একটু দেখি। সো মনে আছে, মনে থাকার কথা হয়তোবা আমরা একটু স্লোভাবে ভুলে গেছি। আচ্ছা এখানে মাঝ বরাবর দেখাই, ওকে? সাপোজ ইমেইল আমাদের ওইখানে আছে কিভাবে? এভাবে আছে, তাই না? এভাবে আছে। বাট আমরা এটা হলো প্রফেশনাল না। সো ইমেইল, ফোন, এরপরে LinkedIn, ইমেইল, ফোন, LinkedIn। আচ্ছা ৩ টা দিয়ে দেখাই। এই GitHubটা আমাদের জন্য যারা কোডিং করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যদি এর পাশাপাশি অন্য কোনো এড করতে চান করতে পারেন। বাট ৩ টা দিয়ে আমরা দেখি ৩ টাকে কিভাবে কলামে কনভার্ট করব। সো সিলেক্ট করবেন লেআউট থেকে, এখান থেকে কলামস বলে একটা টুল আছে। এখান থেকে অন কলামে বাই ডিফল্ট সবসময় অন কলামে থাকে। এটা 2 কলাম, 3 কলাম। 3 কলাম অবশ্যই ৩ টা 3 কলামে কনভার্ট করব। ওকে? এরপরে এখান থেকে আমরা যতটুকু দেখতে পারতেছি এটা তো আর এই মার্জিনের সাথে না। সো একটু সাইডে আসবে। সো আমরা চাইলে এটাকে ধরে আচ্ছা আসি নাই, ওয়েট। ইয়েস, এই যে। সো ভাই স্যার এটা শিখাইছেন। ইয়েস, এখন মনে পড়ছে। ইয়েস কলামে কনভার্ট করব। সো এইভাবে দিলে কোনো সমস্যা হবে না। মানে ভাঙবে না। আমরা যদি স্পেস ভাবে দেই তাহলে ভেঙে চুরে যাবে জানেন। সো এরপরে আসি এটা মনে করাই দিলাম আইটিসি ছাড়া আর কিছু না। এখানে দেখেন আ আইকন আছে। ফোন নাম্বারের আইকন ব্যবহার করছে এখানে। LinkedIn কিন্তু আমি ইউজ করছি ফুল একটা URL দেখেন। ফুল linkedin.com এইখান থেকে এই যে URL টা ইউজ করছি। বাট আমরা URL ইউজ করব না। আমি শুধু এইটুকু BOS একাডেমি এইটুকু দিয়ে আমি বলতে পারি। ওকে? সেটা উনি ব্যবহার করছে দেখেন। এই LinkedIn এর আইকনটা ব্যবহার করছে। পাশে বলে দিয়েছে যে ইউজার নেমটা কি। সো আপনি যদি শুধুমাত্র এই ইউজার নেমটা দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু ওই ব্যক্তিকে পেয়ে যাবেন। ওকে? বা আপনাকে যদি কেউ সার্চ করে ইউজার নেম দিয়ে তাহলে পেয়ে যাবেন। ওকে? সো এইটা আসলে কিভাবে করতে হয় নরমালি আমরা দেখছি কিভাবে করতে হয়। ওকে?
আমরা ইমেইলটা লিখবো, ফোন নাম্বারটা লিখবো বা LinkedIn এর ইউজার নেমটা দিব। আইকন লাস্টে আমরা সেট করে দিব। ওকে? আইকন সেট করে একেবারে সিম্পল ব্যাপার। আপনারা চাইলে এই আইকনগুলো ডাউনলোড করে করে ব্যবহার করতে পারেন। শেপ নিয়ে ব্যবহার করতে পারেন। বক্স শেপ নিবেন, শেপের উপরে সেট করে দিবেন। পারফেক্টলি হয়ে যাবে। ওকে? এরপরে এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। সো এই এক্সপেরিয়েন্স আমাদের ফ্রেশারদের থাকে না। ওকে? এই যে এক্সপেরিয়েন্সগুলো ফ্রেশারদের থাকে না। আমরা একই সিস্টেমে কিন্তু এখানে ব্যবহার করতে পারি। দেখেন, আমি যেভাবে ব্যবহার করছি একটা লাইনের ভিতরে ইনস্ট্রাক্টর অ্যাট লিড একাডেমি এত সাল থেকে এত সাল। সো ওরাও কিন্তু তাই ব্যবহার করছে, বাট একটু সিস্টেমটা ভিন্ন আছে। এখান থেকে এই দেখেন, টেক সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানি নেম, নিচে আসছে তার টাইটেলটা। ওকে? জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি কিন্তু সেইভাবে ব্যবহার করছি, বাট একটু ভিন্ন প্রসেস। টাইটেল এটা, কোম্পানি এটা, আর কত সাল থেকে কত সাল। সো এখানে লেখা আছে দেখেন, জানুয়ারি ২০২০ থেকে প্রেজেন্ট। এর পাশাপাশি এই কাজগুলো করতে কি এক্সপিরিয়েন্স বা এখানে সবকিছু আ বিষয়গুলো ও শেয়ার করছে, এই ছাড়া আর কিছু না। এখানে ২ টা পার্ট আছে দেখেন, এই জব থেকে লিফট করছে এত সালে ইত্যাদি। এডুকেশনটা অবশ্যই উল্লেখ করতে হয়, সেটাও উনি উল্লেখ করছে এবং কোনো প্রজেক্ট করছে কিনা, সো প্রজেক্টগুলো এখানে শেয়ার করছে, স্কিল। সো এই স্কিলগুলো চাইলে কিন্তু আমরা এই স্টাইলেও দিতে পারি। এই স্টাইলে দিলে সুবিধাটা কি সেটা একটু বলি। যেহেতু এই রিজিউমটার স্কোর 95, শুধু না, এখানে অনেক ব্যাপার-স্যাপার আছে। যেরকম আমরা যদি আমাদের কথা বলি, আমি এখানে উল্লেখ করছি যে মাইক্রোসফট এক্সেল। বাট আমি সত্যি কথা বলতে মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট না। মানে ওই যে VBA কোডিং এতদূর কিন্তু আমার নলেজ নাই। তো আমি যদি এখানে বলি যে আমার স্কিলগুলোর উপরে যেকোনো কাজ প্রস্তুত, আমি করতে প্রস্তুত, বাট আমি এক্সেলে আমাকে কাজ দিল সেটা আমি পারলাম না, যেটা এক্সপার্ট লেভেলের। ওকে? সো এইখানে আমরা এইগুলো ব্যবহার করতে পারি যে মাইক্রোসফট এক্সেল এইখানে আসলে কোন পার্টগুলো পারি। এই ছোট টুলের ব্যবহারগুলো যদি আমি মেনশন করে দেই, তাহলে কোম্পানি অলরেডি বুঝতে পারবে যে আমার লেভেলটা কতটুকু। অথবা আরো অনেক স্টাইলের রিজিউম আছে যেখানে এই স্কিলগুলোর পার্সেন্টেজ দেওয়া যায়। ওকে? কত পার্সেন্ট? সাপোজ এক্সেলে আমি যদি মনে করি যে আমি আসলে কত পার্সেন্ট দিব, তাহলে আমি যেহেতু এক্সপার্ট লেভেলের না, মোটামুটি ওই 30%টা বাদ দিয়ে আমি 70% করতে পারি। এটা আসলে কিভাবে করি একটু দেখাচ্ছি। সো আমরা অনেক রিজিউম ফরম্যাটে একটু দেখে আসি। ফ্রি রিজিউম টেমপ্লেট। প্রথমে আমরা এই টেমপ্লেটগুলো নিয়ে নিজেরাই করব। তারপরে পরবর্তীতে যদি কোনো অপশন পাই, মানে কোনো সা রিজিউম তৈরি করতে পারি। MS ওয়ার্ড যেহেতু শিখছি, আমরা অনেক কিছু পারবো আশা করি। সো আমরা নিজেরাই তখন ফরম্যাট স্টাইল বা যেকোনো স্টাইলের তৈরি করে নিই। তো যেটা দেখাচ্ছিলাম, এখান থেকে অনেকগুলো ফ্রি রিজিউম টেমপ্লেট আছে। এগুলো সবই MS ওয়ার্ডে পাবেন, আপনি ডাউনলোড করতে পারবেন। আমি যেটা দেখাতে চাচ্ছি যে আসলে আ এইটা আ এইটা দেখেন, এই যে। সো আমরা এরকম স্কিল 1, স্কিল 2 এখানে মেনশন, এটা যদিও ডেমো ফাইল, আমরা স্কিল 1 মাইক্রোসফট এক্সেল কত পার্সেন্ট এটা মেনশন করে দিতে পারি। ওকে? সো এইভাবে কিন্তু আমরা চাইলেও তৈরি করতে পারি। সেটা অনেক বেশি প্রফেশনাল হবে। ওকে? ত তারপরেও নির্ভর করবে আমাদের জায়গার উপরে। ওকে? সো আমাদের কিন্তু ১ পেজের ভিতরে সবকিছু কমপ্লিট করতে হবে। ওকে? আবার এমন না যে একটা পার্ট আমি ফন্ট সাইজ 12 দিব, আরেকটা পার্টে এসে ফন্ট সাইজ 10 দিব। এরকম করলে হবে না। প্রফেশনাল সব জায়গায় আপনার ফন্ট সাইজ হয়তো এই পার্টগুলো আমরা বোল্ড করে ফন্টটা একটু বাড়াতে পারি। আমাদের নামটা বোল্ড করে দিতে পারি। কন্টাক্ট লেখা এটা বোল্ড করে দিতে পারি। কন্টাক্ট লেখা বোল্ড, বাট এইটা কন্টাক্ট যদি আমি ফন্ট সাইজ 14 দেই, বাট এইটা আবার 14 দিতে পারবো না। এগুলো সবই 12 দিব। ওকে? আর 12 র বেশি নরমালি জানেন যে প্রফেশনাল জায়গায় 12 র বেশি ইউজ করা যায় না। ওকে? সো আমরা সেইটা সেভাবে ব্যবহার করব। এখান থেকে আসলে কিভাবে মানে নরমালি এখান থেকে আমি কোনটা ডাউনলোড করব সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমি কিছু সাজেস্ট করি। যেরকম সাজেস্ট করার ভিতরে এরকম কালারগুলো ইউজ করবেন। ওকে? এই যে কালার আছে, একেবারে সাদামাটা একটা রিজিউম ইউজ করবেন। পরবর্তীতে যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন রিজিউমটা এরকম স্টাইলের তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এই স্টাইলের তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। সো এখান থেকে সাদামাটা রিজিউম যদি আপনি দেখেন, একেবারে সাদামাটার ভিতরেও প্রফেশনাল রিজিউম পাওয়া যায়। ওকে? এই যে এইটাও ইউজ করতে পারেন। সো এটাও যথেষ্ট ভালো। এই ডাউনলোড করলাম। আচ্ছা, এটাকে একটু অফ করে দেই। এই যে MS ওয়ার্ডে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে একটু বলি, সেই কাজটা কখনো করবেন না। সেটা হলো, আমি কিন্তু এখানে ডাউনলোডের উপরে ক্লিক করছি। আবারও দেখাই।
এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সব গ্রুপে দিয়ে দিব। আমি মনে করলাম যে কোনটা ডাউনলোড করছি, এটা। সো এটার উপরে জাস্ট ক্লিক করলাম। কাস্টমাইজ ইন ওয়ার্ড এইটার উপরে ক্লিক করলে কিন্তু আবার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কি প্রয়োজন? আপনি এমএস ওয়ার্ড জানেন, এমএস ওয়ার্ড বুঝেন, সো এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক দিবেন, তাহলে এমএস ওয়ার্ড ফাইলে হয়ে যাবে। আর যে কোনো ফাইল আমরা একটা জিনিস দেখছি যে কোনো ফাইলে গুগল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে এডিট যে অপশনটা সেটা ডিসেবল করা থাকে। সো এটাকে আমরা এনেবল এডিট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে পারবো। ওকে, সো এখান থেকে দেখেন ইমেইল আছে। আমরা চাইলে শুরু থেকে শুধুমাত্র এইগুলো এডিট করে নিতে পারি। অত বেশি ডিজাইন করার এই যে এত বেশি প্রফেশনাল শুরুর দিকে আমাদের হবে না। সো আমরা এইটা করে নিতে পারবো। ওকে, সো এইভাবে চাইলে আমরা করতে পারি। এর পাশাপাশি আমরা এই সামারি বা এগুলো কিভাবে লিখবো, অনেকের কোশ্চেন থাকতে পারে। সো আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাবাউট সেকশন আছে, সো আমি মনে করলাম যে এই পর্যন্তই কিন্তু পারফেক্ট। এর বাইরে এই যে লেটস কানেক্ট টু এক্সপ্লোর অপরচুনিটি গ্রোথ, এটা কিন্তু শুধুমাত্র লিঙ্কডইনের জন্য। মানে চলেন কানেক্ট হই এবং সামথিং এবং আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এইগুলো কিন্তু আমার রিজিউমে যায় না। ওকে, কন্ট্যাক্ট যেহেতু আমি আলাদা করে ব্যবহার করছি, আবার কেন এই অ্যাবাউট সেকশনে এইটা ব্যবহার করব? ওকে, এই পর্যন্ত নিতে পারি। সো এইটা আপনি যদি সামারি আকারে লিখতে চান তাহলে কি করবেন দেখেন, আমি চ্যাটজিপিটির মাধ্যমে লিখে দিচ্ছি। সো এইটুকুকে কপি করলাম যে এইটাই আমাকে সামারি করে দাও। সো এরপরে চ্যাটজিপিটিতে যাব। ওকে, যাওয়ার পরে এখানে আমি বলবো যে ইনভাইটেড কমার ভিতরে আমি এই অ্যাবাউটটা পেস্ট করে দিলাম। ওকে, দেখেন কি করলাম সেটা একটু দেখি। প্লিজ সামারাইজ দ্য ব্লিউ অ্যাবাউট ফর মাই রিজিউম। মানে আমার একটা অ্যাবাউট, আমি কি বলতেছি চ্যাটজিপিটিকে সেটা একটু বলি। মানে আমার একটা অ্যাবাউট আছে, যে অ্যাবাউটটা অলরেডি লিখছি, সেই অ্যাবাউটটা সামারি আকারে করে দিতে। প্লিজ সামারাইজ দ্য ব্লিউ অ্যাবাউট ফর মাই রিজিউম। সো নিচে যে অ্যাবাউটটা আমি দিয়েছি সেই অ্যাবাউটটা আমার রিজিউমের জন্য সামারাইজ করে দিতে, মানে সামারি আকারে তৈরি করে দিতে। ওকে, সো আপনি যখন রিজিউম কথাটা মেনশন করবেন তখন চ্যাটজিপিটি অলরেডি বুঝে নেবে যে আসলে এই অ্যাবাউট সেকশনটা সামারি আকারে লিখে দিতে বলতেছে। সো আমি যদি এটার উপরে ক্লিক দেই এখন, তাহলে দেখেন ইয়েস, এই দেখেন এটাকে চ্যাটজিপিটি এখানে সামারি আকারে লিখে দিয়েছে। আপনার যদি মনে হয় যে এর থেকে আরো ছোট করবেন সেটাও বলে দিতে পারেন। যেরকম এইটা যদি ভাবেন যে এটা কত ওয়ার্ডে আছে। ওকে, সাপোজ এটাকে কপি করলাম, ওয়ার্ড কাউন্টারে গিয়ে একটু টেস্ট করে আসি। এখানে পেস্ট করে দিলাম। এইটুকুকে আমি টেস্ট করে দেখি যে আসলে এখানে ওয়ার্ড আছে টোটাল 99। তো টোটাল ক্যারেক্টার আছে 757 ক্যারেক্টার, মানে টোটাল 757টা ক্যারেক্টার আছে যেখানে 99 ওয়ার্ড আছে। সো ওয়ার্ডটা ম্যান্ডেটরি না, ক্যারেক্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ। সো আমি বলে দিতে পারি যেরকম এখানে 757 ক্যারেক্টার আছে, তাহলে আমি বলতে পারি প্লিজ গিভ মি। সো আমি এখন বলতেছি যে অলরেডি কিন্তু উপরে দিয়ে দিয়েছে। আমি এটা মেনশন করার অর্থ হলো, আচ্ছা চ্যাটজিপিটি নিয়ে একটু কথা বলি। এই কথাটা বললাম, এখানে আমি ওকে যত বেশি ঘোরাবো তত বেশি সেইভাবে অ্যান্সার দিবে। ওকে, তো তাই বলতেছি যে এই সামারিটা অলরেডি লিখে দিয়েছে, তাই নিচে আবার ওকে বলতেছি প্লিজ গিভ মি উইথিন 500 ক্যারেক্টার। এইটা বলে দিলে ও আবার ওইটাকে ক্লিক করবে, 500 ক্যারেক্টারের ভিতরে লিখে দেওয়ার চেষ্টা করবে। এই দেখেন আরেকটা লিখে দিয়েছে, এইটা আরো বেশি ছোট করে দিয়েছে। ওকে, বাট এমন না যে এইটা সবকিছু ফেলাই দিয়েছে, এমন না। এইখান থেকে আরো বেশি সামারি আকারে এই কথাগুলো লিখছে, বাট আরো বেশি সামারি আকারে করে এখানে লিখে দিয়েছে। ওকে, সো এখান থেকে আমি চাইলে অনেক কিছু চাইলে বাদও দিতে পারি, যেরকম এখানে অ্যাওয়ার্ড ইউথ এত এই কিছু আমার রাখার প্রয়োজন নাই, বা এরকম কিছু রাখার প্রয়োজন নাই, যেটা হয়তো বা আমি শুরুর থেকে সেটা অফ করে দিতে পারতাম, তাহলে সব থেকে বেশি ভালো হতো। এখান থেকে এই পার্টগুলো ছিল বলেও সামারিতে এগুলো উল্লেখ করছে। সো আমি যদি চাইতাম ওগুলো অফ করে দিলে সেটা সব থেকে বেশি ভালো হতো। যাই হোক, আপনারা এরকমভাবে শুরুর দিকে লিখে নিন, তার পরবর্তীতে আপনি ডে বাই ডে আপডেট করতে পারবেন। ওকে, শুরুর দিকে প্রফেশনাল হবে না, স্বাভাবিক, বাট ডে বাই ডে যখন আপনি নিজে থেকে চেষ্টা করবেন যে
এইটা আসলে নিজের উপর নির্ভর করবে, ওকে? আপনি ডে বাই ডে যখন নিজেই চেষ্টা করবেন যে এইটা ভিডিও দেখবেন, প্রচুর পরিমাণে ভিডিও আছে যে রিজ্যুম আর একটা প্রফেশনাল রিজ্যুম কিভাবে বিল্ড আপ করতে হয়। সো তারা দেখবেন যে প্রতিটা পার্ট বাই পার্ট কথা বলবে, অ্যাবাউট সেকশন নিয়ে কথা বলবে। এই অ্যাবাউট সেকশনটা কিভাবে লিখতে হয়, কি কথা মাস্ট থাকতে হবে, এক্সপেরিয়েন্স সেকশনে কিভাবে লিখতে হবে, কি পার্টগুলো মাস্ট রাখতে হবে। এরপরে আপনার এডুকেশন পার্টে কি রাখতে হবে, ওকে? এডুকেশন পার্টে আমি আমার রিজিউমটা দেখলে দেখবেন যে আচ্ছা ভিডিওটা যখন দেখবেন টেনে দেখবেন যে আমার রিজিউমে এডুকেশন পার্টে আমার সিজিপিটা দেওয়া নাই, বাট এখানে কিন্তু সিজিপিটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, ওকে? সো এই ছোট ব্যাপারগুলো সবাই দেখবেন কথা বলবে। তখন আপনি আপনার রিজিউমটা নিজে মডিফাই করে নিতে পারবেন ইজিলি ভাবে, ওকে? আমি জাস্ট প্রসেসটা দেখালাম। একদিনে আসলে সবকিছু দেখানো সম্ভব না। অনেক কিছু এখনো বাকি। সো এরকম একটা রিজিউম যখন ক্রিয়েট হয়ে যাবে তখন মানে আপনার হয়ে যাবে তখন আপনি কিন্তু ইজিলি ভাবে জবে এপ্লাই করতে পারবেন। এখন আসি সেই সিস্টেমটা কিভাবে এপ্লাই করব, ওকে? সো আপনাদের সবার LinkedIn আছে। সো LinkedIn এ যাওয়ার পরে এখান থেকে আমরা এক করে জবে এপ্লাই করব। সো জবে এপ্লাই করার সিস্টেমটা এই যে জবস বলে একটা টুল আছে। সো এটার উপরে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন এই কর্নারে আমি যদি একটু জুম করে দেখাই, যত বেশি জুম করলাম তত বেশি এখন শো করতেছে না। বাট এইটা আর এইটা হলো সার্চ আর এইটা হলো লোকেশন। আমি জুম আউট করি তাহলে দেখতে ভালো দেখাবে। ইয়েস, এখন মোটামুটি দেখা যাচ্ছে। এইটা হলো আপনি কি টাইটেলে সার্চ করবেন, কোন এরিয়ায় সার্চ করবেন জব সেটা। এখানে অনেক স্পাম হয় সেটাও দেখাবো। প্রথমত এখানে টাইটেলটা লিখবেন যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, এই রিলেটেড জবে আপনি অ্যাপ্লাই করবেন। স্পেশালিস্টটাই দিলাম, এনাফ। এরপরে দেওয়ার সাথে বাই ডিফল্ট আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ নিয়ে নেয় এখান থেকে, ওকে? আমি যেহেতু রিমোট জব করব সো আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট মেনশন করব, ওকে? ইউনাইটেড স্টেটকে এখানে দিয়ে সার্চ বারের উপরে ক্লিক দিব। সো আবার বাংলাদেশ নিয়ে এনেছে কেন? আচ্ছা ইউনাইটেড স্টেট দিয়ে দেয়। ওকে, এখন নিয়ে নেছে। বুঝবেন কি করে নিয়ে নেছে? এখন দেখেন নিচে যে জবগুলো শো করতেছে সবগুলো দেখেন এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ওকে? এরপর আসি এখান থেকে আরো বেশ কিছু ফিল্টার করব। সেই ফিল্টারগুলোর ভিতরে ডেট পোস্ট মানে এই জবটা কবে পোস্ট হয়েছে পাস্ট 24 আওয়ার্স মানে লাস্ট 24 আওয়ার্সের জবগুলোতে অ্যাপ্লাই করবেন। পাস্ট মান্থ, উইক যদি করেন তাহলে সেই জবগুলো অনেকে ক্লোজ হয়ে যাবে। অনেক জবে অলরেডি হায়ার করা হয়ে গেছে, শুধু অ্যাপ্লাই করতে হবে এমন না। রিসেন্ট জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য পাস্ট 24 আওয়ার্সের উপরে ক্লিক দিয়ে শো রেজাল্ট এইটার উপরে ক্লিক দিবেন। তাহলে রেজাল্টটা ফিল্টার হয়ে যাবে। দেখেন 55 হয়ে গেছে। এক্সপিরিয়েন্স লেভেলটা আপাতত প্রয়োজন নেই এখানে দেওয়ার। এটা নির্ভর করবে আপনার উপরে। বাট আপাতত কিছুই দরকার নাই, ওকে? স্যালারি কিছু করতে হবে না, কোম্পানি কিছু করতে হবে না। এইখান থেকে ৩টা অপশন আছে। অনসাইট জব, রিমোট জব মানে জব টাইপ। আমি প্রথম ক্লাসে এই বিষয়টা সবাইকে ক্লিয়ার করছিলাম যে এই ৩টার বিষয় কি। অনসাইট জব মানে অবশ্যই আপনাকে মানে অফিসে বসে কাজ করতে হবে। রিমোট জব মানে আপনি কোথায় অফিস আর কোথায় আপনি সেটা ম্যান্ডেটরি না। আপনি কাজটা যেখানে বসে চান কমপ্লিট করে দিতে পারেন। আমরা যারা ফ্রিল্যান্সার আছি যারা নরমালি রিমোট জব করি। আর হাইব্রিড জব আপনার অফিসের প্রয়োজনে কখনো অফিসে যেতে হতে পারে, আবার মানে বোথ এই ২টার মিক্সড। কখনো আপনাকে অফিসে যেতে হতে পারে, কখনো আপনাকে রিমোট হিসেবে কাজ করতে হতে পারে। মানে বোথ আরকি হাইব্রিড। সো আমেরিকায় বেশ কিছু কোম্পানি হাইব্রিড জব সাজেস্ট করে। এটা করোনার পর থেকে হাইব্রিড জবটা সবথেকে জনপ্রিয় হইছে। বাট আমরা সবাই এখান থেকে রিমোটটা সিলেক্ট করব। কারণ আমাদের এখন আপাতত রিমোট জবটাই পারফেক্ট আমাদের জন্য। অনেকের আছে ভিসা নাই, পাসপোর্ট নাই ইত্যাদি। যে কারণে রিমোটটাতে এপ্লাই করতে থাকি তারপর দেখা যাক, ওকে? এরপরে ওকে শো রেজাল্টের উপরে ক্লিক দিব। সো এই ছোটখাটো ফিল্টারগুলো করে নিয়ে আমরা জবে এপ্লাই করব। এর পাশাপাশি অল ফিল্টারে এসে আপনি আরও বেশ কিছু ফিল্টার এখানে করতে পারেন, ওকে? এখানে দেখেন এই যে জব টাইপ ফুল টাইম না পার্ট টাইম না কন্ট্রাকচুয়াল। সো এইগুলো করতে পারেন। যেমন ফুল টাইম জব যেগুলো তার মানে আপনাকে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ফুল টাইম চাকরি করতে পারবেন। পার্ট টাইম মানে ৬ মাস ১০ মাস এরকম একটা প্রজেক্ট থাকে বা এরকম কোনো একটা। এরপর কন্ট্রাকচুয়াল মানে সাপোজ একটা কাজের জন্য যেটা আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করি মানে ফাইবার, আপওয়ার্কে তারা কিন্তু কন্ট্রাকচুয়াল কাজগুলো করি। মানে একটা প্রজেক্ট কমপ্লিট ওখানেই শেষ। নতুন যদি প্রজেক্ট আসে তাহলে হবে, আদারওয়াইজ না। সো এইটা হলো এখানে ব্যাপার।
লোকেশনগুলো আরো মানে মেনশন করে দিতে পারেন, বাট এখানে আপাতত কিছু করার প্রয়োজন নেই। এই ছোটখাটো ব্যাপারগুলো দিয়ে আপনি জবে এপ্লাই করতে পারেন। ওকে, এখন আসি এখান থেকে আমি দেখেন এখান থেকে টোটাল 20টা রেজাল্ট শো করতেছে। আমি যেভাবে ফিল্টার করছি সেইটার উপরে বেস করে। সো এই 20টা রেজাল্টের উপরে ইজি অ্যাপ্লাই যেগুলো আছে সেগুলো হলো ডিরেক্ট আপনি এই লিঙ্কডইন প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন ইজিলি। মানে ইজি অ্যাপ্লাইগুলো অনেক ইজি অ্যাপ্লাই করা যায়, তাই লেখা ইজি অ্যাপ্লাই। আর ইজি অ্যাপ্লাই ছাড়া যেগুলো আছে সেগুলো আপনাকে একটু মানে সার্চ করে অ্যাপ্লাই করতে হবে। তবে ইজি অ্যাপ্লাইগুলোতে এই দেখেন এইটাতে ইজি অ্যাপ্লাই নাই। আমি এটাও দেখাবো। আর বাকিগুলোতে এটাতে আবার নাই, এটাতেও নাই। সো আর বাকিগুলোতে দেখেন ইজি অ্যাপ্লাই দেখাচ্ছে। সো ইজি অ্যাপ্লাইও দেখাবো, আবার ইজি অ্যাপ্লাই ছাড়া যেগুলো আছে সেগুলো দেখাবো। সো এখান থেকে যখন এভাবে ফিল্টার করবেন, একটা বিষয় খেয়াল করবেন, আপনি অবশ্যই রং জবে অ্যাপ্লাই করবেন না। ওকে, রং জব মানে স্পাম জব। বুঝবেন কি করে স্পাম জব? দেখেন একটু নিচে আসবেন, এসে কোম্পানির বর্তমান অবস্থাটা দেখে নেবেন। এই যে কোম্পানি, দেখেন এনাদের ফলোয়ার কতগুলো। সো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এই জবটা অথেন্টিক একটা জব। ওকে, সো এখান থেকে এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে এখানে সব কিছু বলা আছে যে কি করতে হবে। যেরকম এটা একটা রিমোট জব, এটা কিন্তু পার্ট টাইম জব। অলরেডি 9 ঘন্টা আগে পোস্ট করছে। নিউ ইয়র্ক, মানে যে কোম্পানিটা সেটা হলো নিউ ইয়র্ক বেস। এখানে অ্যাবাউট দিস জব, এখানে এই জবের অ্যাবাউট সেকশনে অনেক কিছু কথা লেখা আছে। তবে এইখানে কেন জানি না এই জবের অ্যাবাউট সেকশনটা অনেক ছোট। ওকে, বাট এইটা হওয়ার কথা ছিল না, আরও বেশ কিছু পার্ট থাকার কথা ছিল। বাট এখানে কোম্পানির অ্যাবাউট সেকশনটা লেখা আছে। সো এই জবটা অথেন্টিক কিনা সেটা আরেকটু আপনি দেখে নিতে পারেন। ওকে, এটা যেহেতু আমরা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমার মনে হয় না এই জিনিসটা বলে দেওয়া প্রয়োজন, তারপরে আমি বলতেছি। আপনি কোম্পানির যে লিঙ্কডইন পেজটা আছে সেটাতে যাবেন। ওকে, আমি নিউ ট্যাবে ওপেন করে নিলাম লিঙ্কডইন পেজটা। আচ্ছা, আমি কিভাবে ওপেন করলাম? আপনারা 2টা সিস্টেমে করতে পারেন। এইটার উপরে যেহেতু এটা লিঙ্ক, ডান ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাও করতে পারেন। বাট আমি একটু আগে দেখলাম যে ওইটা আমি ওইভাবে করি নাই। আমি কীভাবে করছি, কার্সেলটা এখানে নিয়ে আমি কন্ট্রোল বাটনটার উপরে প্রেস করে ধরে জাস্ট এইটার উপরে একটা ক্লিক করছি। সো এইটা করলে মানে কোনো লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে এইখানে ওপেন হয়ে যেতে পারে এই ট্যাবে, এই যে ট্যাবটা 3 নাম্বার ট্যাবে ওপেন হয়ে যেতে পারে। বাট আপনি যদি নতুন ট্যাবে ওপেন করতে চান তাহলে কন্ট্রোল যে বাটনটা আছে সেইটা চেপে ধরে ওই কোম্পানির নামের উপরে ক্লিক করবেন বা ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন, দেখবেন যে নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। সো এইটা আসলে অথেন্টিক জব কিনা আমরা দেখতে পারতেছি। এখানে যথেষ্ট ফলোয়ার আছে, যথেষ্ট এমপ্লয়ি আছে, এটা একটা ভ্যালিড কোম্পানি। এই কোম্পানিটা যথেষ্ট একটা ভ্যালিড কোম্পানি। বাট এখানে যে জবটা পোস্ট করছে সেখানে আমার কেন জানি একটু সন্দেহজনক মনে হচ্ছে যে একেবারে সামারিটা একেবারে এত ছোট। সো আমরা একটু দেখে নিই ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবো, ভিজিট ওয়েবসাইট বা অ্যাবাউট সেকশন থেকে আমরা ওয়েবসাইটটা পেয়ে যাই। এই যে ওদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আচ্ছা এদের ওয়েবসাইট, ওকে ওয়েট দেখি, এটাই এদের ওয়েবসাইট। সো এখানে যে লিঙ্কটা ব্যবহার করছে সেই লিঙ্কটা আসলে ওদের ওয়েবসাইটে ডিরেক্ট চাই না। সো এইখানে এসে আমরা ক্যারিয়ার বলে কোনো পার্ট আছে কিনা সেটা দেখে নিই। ক্যারিয়ার পার্টে নর্মালি এটা থেকে থাকে। ওকে, সো একটু উপরে যাই। এই দেখেন ক্যারিয়ার লেখা, এই যে ক্যারিয়ার্স, এই 3 ডট মেনুতে অনেক সময় পেয়ে যাবো এই ক্যারিয়ার। ওকে, অথবা আপনারা জানেন যে একটা ওয়েবসাইট নিয়ে আমি কথা বলছিলাম, হেডারে যে পেজগুলো থাকে সেটা থাকতে পারে, ফুটারে যে পেজগুলো থাকে সেখানেও থাকতে পারে। যেখানে ফুটার কিন্তু এখান থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ। তো এই ফুটারে যেরকম পেজ আছে কন্টাক্ট, তারপরে অন্যান্য ইত্যাদি সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট সেকশনটা ফুল লেখা, আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি এগুলো দেওয়া আছে। বাট আমরা এখান থেকে ডিরেক্ট পেয়ে যাচ্ছি ক্যারিয়ার বলে অপশনটা, এই যে ক্যারিয়ার। সো ক্যারিয়ার্সের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু নিচে এসে দেখবেন যে এদের ক্যারিয়ারের উপরে কত কিছু আছে কিনা। আচ্ছা, ক্যারিয়ারের উপরে ক্লিক করলে আমি নতুন কিছু পেলাম কিনা দেখি। ক্যারিয়ার্স, ওকে, সো এক্সপ্লোর জব টুডে, এটার উপরে ক্লিক দেই, দেখি এদের জব। আচ্ছা, আর কিছু এখানে পাই কিনা। মোটামুটি ওয়েবসাইটে আসলে এদের অথেন্টিক সব কিছু পেয়ে যাবেন। ওয়েবসাইটের মাধ্যমে কেউ স্প্যাম করে না। সো এইখান থেকে এদের ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে যে জবটা
চাইলে এটাকে আপনি টাইটেলটা কপি করে সার্চ করতে পারেন। এই যে। সো এটাকে সার্চ করার কোনো অপশন আছে কিনা দেখি। এই যে উপরে সার্চ বার আছে। সো এখানে দেখি সার্চ করি। তো এই ধরনের কোনো জব এখানে পাওয়া যায় নাই। সো আমরা আরেকটু সিস্টেমে সার্চ করে দেখি। কোম্পানির ডোমেইন নেমটা নিব। দেখেন কিভাবে সার্চ করলাম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যাট ওই কোম্পানির ডোমেইন নেম। সো আমি যতটুকু দেখতে পারতেছি এখানে এদের LinkedIn এ যে আমি জবটা দেখছিলাম LinkedIn এ সেটা ১ম এ সাজেস্ট করছে। পরবর্তীতে আরেকটা সাজেস্ট করছে। এটাতে যাই দেখি কি অবস্থা। সো এখানে এক্সপ্লোর প্রফেশনাল এখানে অনেক কিছু কথা লেখা আছে। এখান থেকে একটু পড়ে দেখতে হবে ডিরেক্ট এই ধরনের কিছু আছে কিনা। তো ক্যারিয়ার পার্টে এসে আমি কিন্তু এরকম কিছু দেখতে পারতেছি না। ওকে? যে এই ধরনের জব এরা পোস্ট করছে এরকম কিছু আমি দেখতে পারতেছি না। ওকে? দেখেন এখানে এই জবস এর উপরে ক্লিক দিয়ে আবারও দেখি, চেষ্টা করি দেখি। ওকে। জার্মান। এদের বিভিন্ন দেশে এগ্রি। সো এখান থেকে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এই জবটাকে আবার সার্চ করে দেখি। দেখেন 0 রেজাল্ট। সো আমি জানি না এই কারণে আমার সন্দেহ হলো যে আসলে এই জবটা অথেন্টিক কিনা। সো এই জবটা আপনারা এপ্লাই করবেন না এই জবগুলোতে। এর পরবর্তীতে যে জবটা আছে সেটাও দেখি। একই কোম্পানির আমি দেখতে পারতেছি ৯ ঘন্টা আগে। ইজি অ্যাপ্লাই গুলোতে চাইলে আপনারা এপ্লাই নাও করতে পারেন। ইজি অ্যাপ্লাই জবগুলো একটু ঝামেলা হয়। ওকে? আমি নিচের দিকে আছি। সবই দেখেন একই কোম্পানি অনেকগুলো জব পোস্ট করছে। ওকে? এখানে অনেক ব্যাপার আছে। আমি একটু লাস্টে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলব। তো একই কোম্পানি যেহেতু দেখতেছি পরে অন্য একটা কোম্পানিতে যাই দেখি আরেকটা কোম্পানি দেখেন। সো এই কোম্পানিটা অথেন্টিক কিনা এই যে দেখেন এই অ্যাবাউট দিস জব এই জবটা এইভাবে লেখা থাকে। ফুল ডিটেইলস এখানে বলা থাকে কে এপ্লাই করতে পারবে, কে এপ্লাই করতে পারবে না, আপনার স্যালারি কত হবে ইত্যাদি, ইত্যাদি। আপনাকে কখন থেকে কখন কাজ করতে হবে দেখেন। ফিক্সেবল শিডিউল 3 থেকে 4 আওয়ার্স পার্ট টাইম অর 8 আওয়ার্স ফুল টাইম এ ডে। ওকে? এরকম সবকিছু মেনশন করা থাকে। সো এই কোম্পানি অথেন্টিক না দেখেন 255টা ফলোয়ার। ওকে? আমি এই ধরনের কোম্পানিগুলোতে রিকমেন্ড করব আপনারা এই ধরনের জবে এপ্লাই করবেন না। আসলে অসুবিধা কি জবে এপ্লাই করাটা সেটা নিয়ে একটু কথা বলি। এই পার্সনগুলো যে কাজটা করে যেরকম আমার কাছে লাস্ট টাইম একটা ক্লায়েন্ট আসছিল সেই মানে এই স্টোরিটা দিয়ে বোঝানোর ট্রাই করি যে আসলে বিষয়টা কি। সো আমার কাছে লাস্ট টাইম যখন ক্লায়েন্টটা আসে এসে ও আমাকে বলে যে যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের রিজ্যুম আমার প্রয়োজন। ওকে? এখন তাদের রিজ্যুম আমি কই পাবো? মানে যারা ওয়েব ডেভেলপমেন্টের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের রিজ্যুম প্রয়োজন। সেই ক্যান্ডিডেটদের রিজ্যুম প্রয়োজন। সেটা অবশ্যই আমেরিকার পার্সনদের রিজ্যুম প্রয়োজন। এখন আমি আমেরিকার পার্সনদের রিজ্যুম কিভাবে পাবো? সো আমি যদি এখন আমার LinkedIn এর মাধ্যমে একটা জব পোস্ট করি, আ য সেই LinkedIn পেজটা এইভাবে সেট করি। এই যে LinkedIn পেজটা আমেরিকান পেজ সেট করে সবকিছুভাবে আমেরিকার একটা LinkedIn পেজ তৈরি করি। তৈরি করার পরে এবার এখানে এসে জব পোস্ট করলাম। ওকে? এই দেখেন এনারা পোস্ট করছে ২৩ মিনিট আগে। তো এই জবটা পোস্ট করলে এখানে যারা এপ্লাই করবে এই দেখেন অলরেডি এপ্লাই যদি এটা রিমোট বাট আ আম আমি 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 এখানে ইউনাইটেড স্টেট দিলাম রিমোট জব হিসেবে জব করব বলে। বাট আমেরিকার মানুষও এখানে কিন্তু লোকেশনটাই ইউনাইটেড স্টেট দিবে। সে রিমোট করবে কিনা অন্য কিছু করবে কিনা সেটা তো এখান থেকে নিবে। কারণ তাদের দেশেরই জব সে অন-সাইট গিয়েও করতে পারে, হাইব্রিডও করতে পারে। সো এইখানে এই যে ১৬ জন এপ্লাই করছে সো এই ১৬ টা রিজ্যুম কিন্তু তার কাছে জমা পড়ছে। সো এইটাই এই এই স্পামগুলো এখানে হয়ে থাকে যে রিজ্যুম প্রয়োজন হয়, ক্লায়েন্টদের রিজ্যুম প্রয়োজন হয়। সেই কারণে তারা এসে আমাদের কাছে এসে বলে যে আমার এতগুলো রিজ্যুম প্রয়োজন।
যদি এখানে সার্চটা একটু বেশি করা হয়। কারণ LinkedIn এ যখন জব পোস্ট করবেন আপনার LinkedIn কিন্তু মানে স্পামগুলো যখনই ধরা পড়ে যাবে LinkedIn এর কাছে তখনই কিন্তু আপনাকে ব্যান করে দিবে। সো যে কারণে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয়, অনেক কিছু করতে হয়। তারপরে এখানে এসে জব পোস্ট করা যায়। ওকে? আর সেটা যদি ফেক জব হয় পরবর্তীতে একটু ঝামেলা হয়। যে কারণে ডিমান্ডটা একটু বেশি করা হয়। আর এই ইজি অ্যাপ্লাই গুলো কেন সেট করা হয়? ইজি অ্যাপ্লাই গুলো এই কারণে সেট করা হয় আপনি আ মানে সহজে এপ্লাই যদি করা যায় তাহলে কিন্তু মানুষ এপ্লাই করতে চায়। বাট যত জটিলতা বেশি তত মানুষ এভয়েড করে। সো এই কারণেই এরা এই ইজি অ্যাপ্লাই টুলটা অন করে রাখে। যাতে মানুষ ইজিলি এপ্লাই করতে পারে। আর ইজি অ্যাপ্লাই যখন আচ্ছা ইজি অ্যাপ্লাই একটা করে দেখাচ্ছি। আর এই ইজি অ্যাপ্লাই যাদের নাই তারা আসলে কিভাবে যেরকম ইজি অ্যাপ্লাই নাই এই কোম্পানিটা। সো এই কোম্পানিতে যদি আপনি এখন এপ্লাই করতে চান তাহলে এই এপ্লাইয়ের উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আপনার নতুন ট্যাবে যাবে। এখান থেকে ফুল ডিটেইলস আপনাকে এক করে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। এক করে দেখেন এই যে সবকিছু এখানে দেওয়া আছে, ডিটেইলস এখানে দেওয়া আছে। এখান থেকে এইবার এপ্লাই এর উপরে ক্লিক দিলাম। এই যে অ্যাপ্লাই অ্যাপ অটো ফিল উইথ রিজিউম, অ্যাপ্লাই ম্যানুয়ালি নাকি লাস্ট অ্যাপ্লিকেশন। তো রিজিউম থাকলে রিজিউম দিয়ে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই ম্যানুয়ালি হলে আমরা ওই যে বাংলাদেশে যেরকম অ্যাপ্লাই করি ম্যানুয়ালি। যদিও যদিও প্রিমিয়াম পার্ট নিলে আমরা অনেক কিছু অ মানে ১ম এ সাইন ইন করতে হবে এখানে। ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট এই সব পার্টগুলো এক করে দিয়ে তারপরে এপ্লাই করে দিতে হবে। এখানে অনেক ব্যাপার আছে। মাই ইনফরমেশন ফিল আপ করতে হবে, এরপরে এক্সপেরিয়েন্স ফিল আপ করতে হবে যেটা আমাদের রিজিউম থাকলে আমরা ইজিলি ভাবে সেটা পেয়ে যাই। ওকে? যেরকম মাই ইনফরমেশন কিন্তু আমাদের রিজিউমে আছে, আমার এক্সপেরিয়েন্স রিজিউমে আছে। এখানে অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু কোশ্চেন করে। যদিও এটা ইজি অ্যাপ্লাইও আপনার অবশ্যই বেশ কিছু কোশ্চেন করবে। যেরকম আপনার কোনো ভায়োলেশন আছে কিনা ইত্যাদি, আপনার কোনো কোটা আছে কিনা সবকিছু এখানে এক করে লাস্টে রিভিউ দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এই পার্টগুলোতে কিন্তু মানুষ কম এপ্লাই করে। ওকে? ওকে। এখন জাস্ট আমি এপ্লাই করা দেখাই। ওকে? তো এইখানে যেগুলো দেখলাম সেগুলোতে আসলে আমার এপ্লাই করার ইচ্ছা নাই। কারণ যদিও এইটাতে একটু দেখি, এই কোম্পানিটা। কারণ এখানে স্পাম জব দেখলাম। সো এটা আমার মনে হচ্ছে যথেষ্ট অথেন্টিক। কারণ এখানে এমপ্লয়ি আছে দেখেন, ৩৫ কে ফলোয়ার আছে এই কোম্পানির। সো এখান থেকে এসে এই যে এপ্লাই এর উপরে ক্লিক দেওয়ার আগে আমি এখান থেকে এই বিষয়গুলো দেখে নিব। দিস ইজ অ্যান অন-সাইট রোল অ্যান্ড নট রিমোট। ওকে? যদিও এখানে রিমোট হিসেবে মেনশন হয়ে আসছে, এখানে দেখেন রিমোট। বাট শুরুতে একটা কথা বলে দিয়েছে, দিস ইজ অ্যান অন-সাইট রোল, নট রিমোট ওয়ার্ক। তো তাহলে কিন্তু আমরা এই কাজে এপ্লাই করতে পারবো না। ওকে? এপ্লাই করতে পারবো যখনই আমাদের এই অপশনটা থাকবে যে আমাদের পাসপোর্ট আছে, আমরা আমেরিকান ভিসা পাবো ইত্যাদি তখনই আমরা এপ্লাই করতে পারবো। ওকে? সো আমরা এখানে কিন্তু এই ফুল ডিটেইলসে অনেক কিছু দেওয়া আছে। যেরকম কখন থেকে কখন কাজ করতে হবে ইত্যাদি সবকিছু দেওয়া আছে এখানে। আমি যতটুকু মনে করতেছি কোন স্টেট ইত্যাদি বলা আছে। পাশাপাশি এখান থেকেই দেখেন এখান থেকে বলা আছে আপনাকে কত সময় কাজ করতে হবে। এরপরে অ্যাপ্রক্সিমেটলি এত কল পার ডে। আচ্ছা এখানে অন-সাইট কন্টাক্ট অ্যাডমিন, আচ্ছা নট রিমোট। এখানে কল সেন্টার জব এটা। ওকে? সো আমি জাস্ট বুঝানোর জন্য এটাকে একটু রিমোটটা বাদ দিয়ে আমি হাইব্রিড বা অন-সাইট সবগুলো ওপেন করে তাহলে হয়তোবা অনেক কিছু পাবো। অনেক কোম্পানির আচ্ছা ওকে। কেন করলাম জাস্ট আমি এপ্লাই করে দেখাচ্ছি। কারণ এর আগে যেগুলো দেখাচ্ছি ওগুলো আমার কাছে অথেন্টিক জব মনে হয় নাই। যে কারণে আমি ওগুলোতে এপ্লাই করব না। সো এই কোম্পানিটা একটু টেস্ট করে যদিও এটা ইজি এপ্লাই তারপরে এটা একটু দেখি। সো এখান থেকে নিচে আসবেন। কোম্পানিতে যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এদের। বড় একটা কোম্পানি এখানে দেখে বোঝা যাচ্ছে। প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ এমপ্লয়ি কাজ করে। সো এখানে এই জব অ্যাবাউট দিস জব, এই জবের অ্যাবাউটটা এখানে লেখা আছে। আপনারা চাইলে আরেকটা কাজ এখানে কিন্তু করতে পারেন। যেরকম এখানে এই যে মিট দ্য হায়ারিং টিম। তো এনার সাথেও কিন্তু কানেক্ট হতে পারেন। এটা অনেকের ব্যাচে আমি শেয়ার করছি। সো LinkedIn এ করবেন কি এনার সাথে কানেক্ট হবে। এরপর আসি, অনেক জবে এরকম পার্সন থাকে না, দেখা যায় না। তাদের ক্ষেত্রে আমরা সেই পার্টটা এভয়েড করে যাব। বাট এরকম যাদের ক্ষেত্রে থাকবে তাদেরকে
অবশ্যই সেইসব পার্সনের সাথে কানেক্ট হব। কারণ এরাই আসলে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে এনারাই আসলে চায়। যদি কখনো এনারা বা আমরা যদি ইনি কখনো যদি আমাকে অ্যাকসেপ্ট করে, এরপরে আমি যদি তাকে রিমোট জবে মানে অফার পাঠাই, যেরকম এনার ইমেইলটা আমার অনেক সময় কালেক্ট করতে পারি আমি। টুলের মাধ্যমে আমার যে টুলগুলো আছে বা আমরা যে লিড জেনারেশনের কাজগুলো করছি। সো 4th ব্যাচে যারা আছেন তারা হয়তো জানেন না। এখনো লিড জেনারেশন আমি দেখাই নাই। বাট পরবর্তীতে বুঝে নিবেন এটা। সো এখান থেকে এনাদের কাছে আমরা কানেক্ট হব। সো কানেক্ট হওয়ার সিস্টেমটা আমি বলে দিয়েছিলাম যে কানেক্টের উপরে ক্লিক দিবেন, নোট আকারে কানেক্ট পাঠাতে পারেন। বাট আমরা যেহেতু ফ্রিতে লিঙ্কডইন ব্যবহার করি, মানে লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করি না, যে কারণে আমরা কিন্তু মান্থলি ৫ জনকে নোট পাঠাতে পারবো। সো আমি এনাদের আর নোট না পাঠাই, ওকে? যদিও এনারা 100% ক্লায়েন্ট আমি জানি, বাট এনাদেরকে নোট না পাঠাই। সেন্ড উইথআউট এর নোটের মাধ্যমে করি। আর যদি মনে হয় এনাদেরকে নোট পাঠাবেন তাহলে অবশ্যই পাঠাতে পারেন। আবার যেহেতু ৫টার বেশি নোট পাঠাতে পারবেন না, চাইলেও এনাদেরকে আপনি গুগল শিটে রেকর্ড করে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে পরের মাসে এনাদেরকে আবার ৫টা যখন পেয়ে যাবেন তখন সেন্ড করতে পারবেন। বা কখনো যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর যেটা আছে প্রিমিয়ামটা নেন, তখন কিন্তু মান্থলি আরও বেশি মানুষকে সেন্ড করতে পারবেন। যদি মনে হয় যে আমি ২-৩ মাসের জন্য প্রিমিয়ামটা নেই, নেওয়ার পরে অনেককে রিকোয়েস্টটা পাঠাই নোটের মাধ্যমে। এই ক্লায়েন্টগুলোরে অন্তত পাঠাই, যাদেরকে অলরেডি নোট করে রাখছি, লিস্ট করে রাখছি, মানে গুগল শিটে লিস্ট করে রাখছি, তাদেরকে পাঠাই। সেটাও আপনারা করতে পারেন। সো এখান থেকে ওনার সাথে কানেক্ট হলাম। এর পাশাপাশি এই জবটা এপ্লাই করে দেখাই। এখান থেকে ইজি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে প্রথমে বলছে যে আপনার ইমেইল, আপনার কান্ট্রি কোড যেটা আছে এটা অটোমেটিকভাবে আপনার কাছ থেকে নিয়ে নিবে। মানে আপনি যে এই লিঙ্কডইনে যা দিয়ে খুলছেন সবকিছু আকারে নিয়ে নেবে। এরপরে আপনার এই রিজিউমটা এখানে আমার অলরেডি আপলোড করা আছে, ওকে? যে কারণে এখানে দেখাচ্ছে। আপনি যদি আপলোড করতে চান, আপলোড রিজিউমের উপরে ক্লিক দিবেন। মানে প্রথম অবস্থায় থাকবে না, একবার আপলোড করে নিবেন, ওকে? আর আমার এতগুলো কেন দেখাচ্ছে? আমি এর আগে আপলোড করছি। সো রিজিউমে জানেন যে রিজিউম কিন্তু ফিক্সড কিছু না, আপডেট হতে পারে। দেখেন লাস্ট টাইম ৯/৩/২০২৫ আপলোড করছি, তারপরে ২২/৪ আমি যখন আপডেট করছি তখন আবার আপলোড করে নিছি। আর পূর্বে যেগুলো আপলোড করছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে। যেরকম লাস্ট দেখেন ২০২২ সালে অ্যাপ্লাই করছিলাম, সেখানে সেই অবস্থা আছে। বাট এখান থেকে রিজিউমটা যখন আপডেট হয়েছে তখন কিন্তু এগুলো এই লাস্টের দিকে। যদি মনে করেন যে আপনি অলরেডি আরও আপডেট করছেন, এখান থেকে আপলোড করবেন, সো এখানে আপলোড রিজিউমে গিয়ে পিডিএফ ফাইলটা আপলোড করে নেবেন। এখান থেকে একটু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, যেটা আপনাদেরকে বলি নাই বা অনেক ব্যাচে আমি বলছি। একটা রিজিউম যখন আপনি একটা মানে কোনো কোম্পানিতে সেন্ড করবেন, সেটা যেভাবে হোক না কেন, ইমেইলের মাধ্যমে হোক বা আপনার এই জব অ্যাপ্লাই হোক, যে কোনো সিস্টেমে হোক না কেন, আপনারা যে কাজটা করবেন না, পিডিএফ ফরম্যাটে অবশ্যই করবেন, বাট এমএস ওয়ার্ডে ফরম্যাটে আপনি সেন্ড করবেন না। সো হয়তো বা আমার কথাটা ক্লিয়ার। যে রিজিউমটা আপনি সাবমিট করবেন যে জবে, অবশ্যই রিজিউমটা হবে পিডিএফ ফরম্যাটে, ওকে? কেন পিডিএফ ফরম্যাটে সেই বিষয়টা একটু শেয়ার করি। একটা বিষয় শেয়ার করি, আমরা যারা আসলে একাডেমিক লাইফ পার করে আসছি বা একাডেমিক লাইফে আসি, যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করি তখন আমাদের টিচাররা কিন্তু সেম কথাগুলো বলে যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা সেটা অবশ্যই পিডিএফে করবা। কেন পিডিএফে করবা? কারণ সাপোজ আমি আমার পিসিতে ২০২১ ভার্সন ব্যবহার করতেছি অফিস। এখন ২০২১ ভার্সনে আমি যদি কোনো কাজ করে এমএস ওয়ার্ড ফাইল সাবমিট করি কাউকে, ও যখন ওপেন করবে, আমার টিচার ওপেন করতে পারে বা আমি যে এখানে অ্যাপ্লাই করতেছি, সো এইচআর ম্যানেজার এখানে ওপেন করতে পারে। সো ধরে নিলাম যে তার ভার্সনটা ২০১৯ বা তার ভার্সনটা ২০১০ও হতে পারে। যে ওপেন করতেছে তার ভার্সনটা ভিন্ন। তখন কিন্তু এই ফাইলগুলো আসলে ভেঙে যায়, ওকে? যেরকম ছবির জায়গায় ছবি থাকে না, আর যেখানে যা দিছি উল্টাপাল্টা হয়ে যায়, ওকে? সো যে কারণে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি পিডিএফ ফরম্যাটে পাঠাবেন। তাহলে সে কোন পিসি দিয়ে ওপেন করলো, সে ম্যাক ভার্সন ইউজ করলো না অন্য ভার্সন উইন্ডোজ ইউজ করলো, এখানে কোনো কিছু যায় আসে না। সে ফোন দিয়ে ওপেন করলো নাকি সে পিসি দিয়ে ওপেন করলো, এটা কোনো কিছু যায় আসে না। সব জায়গায় একই ফরম্যাট থাকবে। সো এই কারণে রিজিউমটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে দেখেন, পিডিএফ, তার মানে এখানে পিডিএফ ফরম্যাটে আছে।
এরপরে এখানে দেখেন ফলো, আচ্ছা অবশ্যই ফলো করব। এখানে আমি অটোমেটিক টিক মার্ক দেওয়া, সাবমিট অ্যাপ্লিকেশন। আচ্ছা ইজি অ্যাপ্লাই হলে এই হলো সুবিধা যে ইজি অ্যাপ্লাইগুলো এইভাবে দ্রুত অ্যাপ্লাই হয়ে যায়। ওকে? যে কারণে ইজি অ্যাপ্লাইগুলো মানুষ বেশি অ্যাপ্লিকেশন করে। এখানে দেখবেন যে অনেক বেশি মানুষ অ্যাপ্লিকেশন করে। ওকে? সো ইজি অ্যাপ্লাই যেগুলো না সেগুলো, আচ্ছা ইজি অ্যাপ্লাইতে সবসময় যে এত দ্রুত হয় তা না, অনেকে কোশ্চেন করে। যেরকম এই জবটা কি রিমোট না অনসাইট? সো এইটা যেহেতু অনসাইট জব, অনেক সময় দেখেন আমি ২২ সেকেন্ড আগে অ্যাপ্লাই করছি, এখানে দেখা যাচ্ছে। সো অনেকে অনেক সময় কোশ্চেন করে কোনো কোম্পানি যে আপনি যে অনসাইট জব করবেন আপনার কি ভ্যালিড ভিসা আছে কিনা? মানে আমি তো যখন এপ্লাই করতেছি, আমি বাংলাদেশ থেকে এপ্লাই করতেছি। সো আমার সামনে ভেসে উঠবে যে আপনার ভিসা আছে কিনা ভ্যালিড। এরপরে অনেক কোশ্চেন আসতে পারে। এটা নির্ভর করে ওরা আসলে কোন ধরনের মানুষকে চাচ্ছে ইত্যাদি, ইত্যাদি। আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে এরকম কোশ্চেন করতে পারে। তো সেইগুলো জাস্ট ইনপুট করতে হয়, এছাড়া আর কিছু না। ইজি অ্যাপ্লাই না এমন একটা জবে আমি এপ্লাই করি দেখি। আমরাও চাইবো ইজি অ্যাপ্লাইগুলোতে না এপ্লাই করা। কারণ ইজি অ্যাপ্লাইগুলোতে মানুষ বেশি এপ্লাই করে। সো এই কোম্পানিটা যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এবং বড় একটা কোম্পানি, এবং এখানে অ্যাবাউট সেকশনটা অনেক ভালো করে লিখছে দেখেন এই যে। সো পে রেঞ্জ পার আওয়ার $25 থেকে $28 পে করবে। সো এটা যদিও অনসাইট জব, তারপরে এখানে একটু অ্যাপ্লাই করি। ওকে? সো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম। আচ্ছা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম। ওকে। আমাকে ওদের ওয়েবসাইটের ওদের ওয়েবসাইট কিনা সেটা বুঝবো কি করে? দেখেন এই যে দ্য প্ল্যান্ট গ্রুপ, এই যে দ্য প্ল্যান্ট গ্রুপের ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসছে এবং ক্যারিয়ার পেজে চলে আসছে দেখেন। সো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে এই যে জবটা আছে এখানে ডিটেইলস সবকিছু বলা আছে। সো এই ডিটেইলসে এখন আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই লেটার। ওকে? সো অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করি। এরপর এখান থেকে আপনার যে বিষয়গুলো ম্যান্ডেটরি সেগুলো আপনাকে দিতে হবে। যেরকম ১ম আপনার নামটা দিতে হবে। সো নামটা আমি দিলাম। ইজি অ্যাপ্লাইগুলোতে দেখেন অ্যাপ্লাই করা অনেক সহজ। বাট এই যে ইজি যেগুলো না সেগুলোতে একটু কঠিন। এখানে দেখেন 5 পিপল ক্লিক অ্যাপ্লাই। ৫ জন পিপল শুধুমাত্র এখানে ১৬ ঘন্টা ধরে জবটা পোস্ট ৫ জন পিপল। বাট এইখানে এর আগে যেগুলো দেখতেছিলাম এখানে দেখেন ১০০ জন কয়েক মিনিটেই অ্যাপ্লাই করে ফেলে। কারণ ইজি অ্যাপ্লাই তো অনেক সহজ। আপনার চাইলে শুরুর দিকে ইজি অ্যাপ্লাই করতে পারেন। তবে যত দ্রুত করা যায় সেটা হলো সবথেকে ভালো। অবশ্যই দেখে নিবেন অথেন্টিক কিনা জবটা। আরও বেশ কিছু বিষয় শেয়ার করব যে অথেন্টিক কিনা। সো ভিউয়ার্স বাইন দিলাম, ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে। ফোন নাম্বারটা ম্যান্ডেটরি না। এখানে দেখেন ফোন নাম্বারটা ম্যান্ডেটরি না। সো এইটা চাইলে এভয়েড করে যেতে পারেন। এরপরে জিপ কোডটা। সো জিপ কোডটা, আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেই যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। সো ফোন নাম্বারটা দিলে বেটার হবে। বাংলাদেশ। সো +880 কিন্তু অলরেডি নিয়ে নেছে। সো 1 থেকে শুরু করব। 171007। ওকে? সো জিপ কোডটা আপনি দিয়ে দিবেন 92, আমার জিপ কোড যেটা আছে আমি দিয়ে দিলাম। এরপরে আপলোড রিজুম, এখানে আপনার Dropbox এর মাধ্যমে করতে পারেন, Google Drive-এর মাধ্যমে করতে পারেন। যদি আপনার Google Drive-এ আপলোড করা থাকে তাহলে সেটা বলতেছে। Dropbox কি আমরা অলরেডি জানি যে Google Drive-এর মতো একটা স্টোরেজ, ক্লাউড স্টোরেজ ভার্সন, যেখানে আসলে মেবি 1 টেরাবাইট বা 2 টেরাবাইট কত আমার ভুলে গেছি। 2 জিবি দেয়। রাইট 2 জিবি। সো Dropbox আপনারা চাইলে এটা ফ্রিতে মেবি 2 জিবির মতো স্টোরেজ থাকে, এটাও ইউজ করতে পারেন। Dropbox হলো ফাইল শেয়ার করার মাধ্যমে। যেটা আমরা Google Drive-এর মাধ্যমে করি 25 জিবি স্টোরেজ দেয়। আর Dropbox আমাদের 2 জিবি দেবে। সো এইটা কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আসলে চায়। এই যে ফ্রি প্ল্যান এদের যেটা আছে সেটাতে 2 জিবি, এই যে বেসিক যেটা সেটা হলো ফ্রি, এখান থেকে 2 জিবি স্টোরেজ দেয়। সো আমরা 2 জিবির মতো ফাইল শেয়ার করতে পারবো এটার মাধ্যমে। তো যদি Dropbox-এ থাকে Dropbox, যদি Google Drive-এ আপলোড করা থাকে, আর যদি ডিরেক্ট পিসিতে থাকে চুজ ফাইলের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে সাপোজ মাই পার্সোনাল ডকুমেন্টে আমাদের ডকুমেন্টগুলো আছে, এটা হলো আমার বিভাস ভাইয়ের নাম দেওয়া, এইটা আপলোড করে দিল। সো পিডিএফটা আপলোড। কাভার লেটার, এইটা অপশনাল। কাভার লেটারটা কি? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু কাভার লেটারটা। কাভার লেটারটা দিতে হয়, যদিও আমি কাভার লেটারটা দেই নাই। কাভার লেটারটা এটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, এখান থেকে কাভার লেটার লিখতে হয়।
সো কভার লেটারটা যদি ফরম্যাট এটাও কিন্তু আপনি পিডিএফ করে নিতে পারেন কভার লেটারটা। মানে এমএস ওয়ার্ডে থাকবে, একটু চেঞ্জ করবেন। যে কোম্পানিতে এপ্লাই করছেন সেই কোম্পানির নামটা দিবেন যেরকম এখান থেকে এই যে দ্য প্ল্যান গ্রুপ। সো অনেক সময় কভার লেটার প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। এখানে যেহেতু অপশনাল অ্যাভয়েড করতে পারেন, বাট প্রফেশনাল জায়গায় আসলে কভার লেটারটা প্রয়োজন হয়। সো একইভাবে আপনি সার্চ করতে পারেন, রিজিউম কভার লেটার টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন। এখান থেকে দেখবেন যে যথেষ্ট পরিমাণে ফ্রি কভার লেটার, আবারও বলি সাদামাটা কভার লেটার দিবেন। ওকে? এই যে কালার আলা ছবি ইত্যাদি, ইত্যাদি এগুলো একদমই প্রয়োজন নাই। সো এখানে কভার লেটার টেমপ্লেট পেয়ে গেলাম। কোনগুলোকে সাজেস্ট করব? এই যে এরকম একটা কভার লেটার সাজেস্ট করব। একেবারে অ্যাপ্লিকেশন লেটার যেভাবে থাকে। সো এরকম নাম থাকবে, টাইটেলটা দিয়ে দিবেন, ইমেইল। এখানেও ওই একই অপশন থাকে অনেক কিছু। টু হায়ার টু টু হায়ারিং ম্যানেজার এটা ঠিক আছে। এরপরে দেখেন এই যে এইটা কি দিবেন এখানে? আচ্ছা, এনেবল এডিট করি। প্রথমে আসি এই যে আর এটা আপনার নাম, এটা আপনার টাইটেল, এটা আপনার ইমেইল, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, এখান থেকে শুরু। টু হায়ারিং ম্যানেজার, ওকে? এইটুকু থাকবে। এইটা এই যে নামটা, এটা হলো একটা ডেমো নাম ব্যবহার করা। এই নামটা আমরা দিব। এই কোম্পানিতে যেহেতু এপ্লাই করতেছি, এই যে দ্য প্ল্যানেট গ্রুপ, এটা হবে এইটা। এরপরে তার অ্যাড্রেসটা কি হবে? সেম ভাবে এই কোম্পানির অ্যাড্রেসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি এখান থেকে না পান তাহলে এদের ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন বা লিঙ্কডইনেও ওদের হেডকোয়ার্টার দেয়া থাকে। ওকে? একাধিক লোকেশন থাকতে পারে, বাট হেডকোয়ার্টারটা কিন্তু মেন এই যে এইটাই। বাট ফুল লোকেশন এখানে নেই। ফুল লোকেশন যদি আপনি পেতে চান তাহলে এদের ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করতে হবে। ইজিলি আপনি কালেক্ট করতে পারবেন, আমরা দেখাইছি যে আসলে কিভাবে করতে হয়। বাট দ্য প্ল্যানেট গ্রুপ যদি গুগলে ওদের মেনশন করা থাকে তাহলে একটু ইজিলি ভাবে পাওয়া যায়। তো দ্য প্ল্যানেট গ্রুপ, আচ্ছা এখানে একটু ভুল দেখাচ্ছে কিনা জানি না। লুইয়ার হেডকোয়ার্টার চেঞ্জ হতেই পারে, স্বাভাবিক। আমরা একটু দেখে আসি। ওদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাচ্ছি। দেখেন দ্য প্ল্যানেট গ্রুপের লোগো, একই লোগো ব্যবহার করা। এখানে আর এখানে সেম লোগো, তার মানে এটাই হলো এদের অথেন্টিক সাইট। এরপরে এদের হেডকোয়ার্টার এখানে আমরা কোথায় দেখতেছিলাম? আচ্ছা এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট উই হ্যাভ হেডকোয়ার্টার ইন আচ্ছা হেডকোয়ার্টার, আচ্ছা যেহেতু লিঙ্কডইন থেকে আমি পেয়ে যাচ্ছি, হেডকোয়ার্টার অ্যাট এটা মেনশন করে দিব, তাহলে ফুল অ্যাড্রেসটা পেয়ে যেতে পারি। সো এইটা হলো এদের ফুল অ্যাড্রেস। ওকে? গুগল থেকে দিয়ে দিয়েছে, আপনাকে অত বেশি টেনশন করতে হবে না, এটাই এদের অরিজিনাল হেডকোয়ার্টার। সো এইটাকে কপি করে কি করবেন? এখানে পেস্ট করবেন এই জায়গায়। এরপরে ডিআর অমুক হায়ারিং ম্যানেজারকে যদি আপনি এই নামটা আসলে কি, এই নামটা এখান থেকেও পেয়ে যাবেন অনেক সময়। এই যে হায়ারিং ম্যানেজার, এখান থেকে অনেক সময় পেয়ে যেতে পারেন। একটু আগে একজনকে দেখাচ্ছিলাম যেখানে আছে। যদি না পেয়ে যান তাহলে আপনি চাইলে ওদের ওয়েবসাইট থেকে খুঁজে নিতে পারেন যে আসলে হায়ারিং ম্যানেজার কে। আর যদি মনে করেন যে আমি খুঁজে পেলাম না বা আমার অত সময় নেই, ডিআর এটাকে অফ করে নামটা বাদ দিবেন, শুধু ডিআরটা রাখবেন। ডিআর দিয়ে একটা কমা থাকবে। এরপরে এইখানে এসে আপনি আপনার নিজের মতো করে লিখে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু নিজের মতো করে লিখতে হয় সবকিছু। এটা ডেমো দেওয়া আছে, এখানে অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। এইখানে ডেমোটা দেখেন কি চেঞ্জ করবেন। প্রথম আছে অ্যাড দিয়ে এই যে কোম্পানির নামটা দেওয়া আছে, এই কোম্পানিটার ডেমো নাম এখানে দেওয়া, বাট এখানে অবশ্যই চেঞ্জ আনবেন। আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির নামটা এখানে দিবেন। এখানে আরও অনেক জায়গায় কোম্পানির নাম থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে সেটা। এরপরে লাস্টে সিনসিয়ারলি বা থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে আপনার নাম দিয়ে এইভাবে একটা রিজুম কভার লেটার লিখে নেবেন, সেটা আপনার জন্য বেটার হয়। তারপরে এসে সেটা প্রতিটা কোম্পানির ক্ষেত্রে যেহেতু এই কোম্পানিতে অ্যাপ্লাই করছি ওই ছোটোখাটো চেঞ্জগুলো আনবো, এনে পিডিএফ ফরম্যাটে দিয়ে আপলোড করে দিব। দেন সাবমিট দিস ইনফরমেশান, এটা একেবারে ইজিলিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, বাট সব জবে এত ইজিলি হয় না। অনেক জব আছে অনেক কিছু ইনফরমেশান চায় আপনার নিজের সম্পর্কে, যে আপনি যেরকম আপনার কোনো ফিজিক্যাল ডিজেবিলিটি আছে কিনা। তো যাই হোক এরকম ছোট ছোট কোশ্চেন করে, এরপরে আরও কোশ্চেন করে যে আপনার নামে কোনো কেস আছে কিনা, মামলা আছে কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব চায়। আপনার ভিসা আছে কিনা, যেহেতু আপনি অন্য দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন তাহলে আপনার ভিসা আছে কিনা, কান্ট্রি সিলেক্ট করতে হয় তখন। ওকে?
এগুলো সিম্পল ব্যাপার। প্রতিটা স্টেপ বাই স্টেপ করে এভাবে এপ্লাই করলে তাহলে কাজ পাওয়ার অপরচুনিটি থাকে। তবে হ্যাঁ, এত মানুষের ভিড়ে আপনাকে কেন কাজ দিবে? আপনাকে এই জন্যই কাজ দিবে কারণ আপনার রিজিউমটা প্রফেশনাল, আপনার কভার লেটারটা প্রফেশনাল। সো রিজিউমটা কিন্তু একদিনে প্রফেশনাল হবে না। অবশ্যই রিজিউম নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আমি জাস্ট পথটা দেখাই দিলাম যে এইভাবে এই পথে যাওয়া যায়। এইটা আপনাদেরই কাজ এখন। এই ঘাটাঘাটিটা করা, ওকে? কারণ একটা ক্লাসে আসলে সবকিছু বলা সম্ভব হবে না। এরপরে আপনি আপনার ইমেইলগুলো অবশ্যই অ্যাক্টিভ ইমেইলটা রাখবেন। অ্যাক্টিভ ইমেইলটা চেক করবেন কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন এপ্লাই করবেন, কোম্পানি যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তারা মেইল করবে। যেরকম এখানে লাস্ট টাইম LinkedIn এর মাধ্যমে একটা এপ্লাই করছি, মনে থাকার কথা। এই যে ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ট, অমুক কোম্পানিতে অ্যাপ্লিকেশন সেন্ড হয়েছে, সেটাকে আমাকে কনফার্ম করছে। কোম্পানি যদি কখনো কোনো কিছু প্রয়োজনের স্বার্থে আপনার সাথে কনভারসেশন করে বা এমন হলো যে লাকি পারসন একজন হয়ে গেলেন যাকে আসলে ইন্টারভিউ কল করলো, তখন এরকম ইন্টারভিউ লিঙ্ক দিয়ে দিবে ইমেইলের মাধ্যমে, আপনাকে কিন্তু ফোন করবে না। তখন আপনি ইমেইলের মাধ্যমে ইনফরমেশন দিয়ে দিবে। যে কারণে আপনি ইমেইলটা অবশ্যই বারবার চেক করবেন। পাশাপাশি স্পাম বক্সটা একটু বেশি, বেশি করে চেক করবেন। কারণ স্পাম বক্সে হয় কি, কোনো লিঙ্ক শেয়ার করলে মিটিং লিঙ্ক হয় কি এগুলোতে চলে আসে। এখানে দেখেন এইগুলো কিন্তু এই স্পাম বক্সে যেটা আসছে, আচ্ছা একটু বলি। এই স্পাম বিষয়টা যখনই চলে আসছে স্পাম বক্সে তখন একটু বলি। উই রিকমেন্ডেড দ্যাট ইয়োর ক্যারিয়ার রিভিউ, অ্যাড কন্টেন্ট ইত্যাদি, ইত্যাদি, কপিরাইট সামথিং। এইটা কিন্তু ফুললি একটা মেটা থেকে দেখেন, একেবারে আপনার কাছে মনে হতে পারে যে মেটা থেকে প্রফেশনালি একটা মেইল আপনাকে সেন্ড করছে। বাট এইটা কিন্তু ফুললি স্পাম। এইটাতে যদি ভুল করেও ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সব ইনফরমেশন তাদের কাছে চলে যাবে। এটা ওই যে ফিশিং লিঙ্ক, মাছ ধরা। আমি বারবার একটা পোস্ট সবসময় করি। আমরা মাছ ধরার সময় কি করি, একটা টোপ দেই যাতে মাছটা ওইটা গিলে, এটা মাছের খাবার দেই ওতে, কিন্তু মাছটা কিন্তু ইজিলি ভাবে গিলবে, মানে খাবে, তখনই কিন্তু আমরা মাছটা ধরে ফেলব। সিস্টেমটা একই, ওকে? এরাও দেখেন টোপ দেয়। তো এইটা আসলে মেটা থেকে করি নাই, বুঝবেন কি করে? এখান থেকে দেখেন, এই যে, তো আপনি তো আপনাকে সেন্ড করছে, তাই না? বাট কে সেন্ড করছে সেটা আসলে বুঝবেন কি করে? এখান থেকে এসে এই যে এখানে কার্সেলটা, এই যে টু, এখান থেকে এসে এই জায়গায় কার্সেলটা ধরবেন বা এখানে এইটার উপরে ধরবেন বা এইটার উপরে ধরবেন, এই যে এইটার উপরে ধরবেন। এখানে কার্সেলটা একটু নাড়াচাড়া করলে দেখবেন যে একটা ইমেইল শো করতেছে। সেই ইমেইলটা দেখেন, এই যে সো omuk@gmail.com আমাকে মেটা ফেসবুক কোম্পানি জিমেইল দ্বারা আমাকে মেইল করছে। এটা কি কেউ মেনে নিবে? আপনি হলেও মেনে নিবেন? ওকে, সো এইটা ফুললি স্পাম, ওকে? অনেক সুন্দর করে আমাকে পাঠাইছে। তো এইটা কেন পাঠাইছে বলি, এই ইমেইলটা, এই যে ইমেইলটা, এই ইমেইলটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো আমাকে এই জন্য পাঠাইছে যাতে আমি এটার উপরে ক্লিক দেই আর আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা ধুম করে তাদের হাতে চলে যাবে, ওকে? খালি ক্লিক করবেন, তাদের হাতে চলে যাবে সব ইনফরমেশন। সো এই কারণে মানে অনলাইন যুগে আমরা আবার বলি, আমরা তো একটা পিসি দিয়ে যেহেতু আমাদের শুরুর দিকে সবকিছু, শুধুমাত্র যে আমার ফেসবুকের বা ইউটিউবের বা ইনফরমেশন যাবে তা না। আপনার কিন্তু ফাইবার, আপওয়ার্ক সব কিছুর ইনফরমেশন তার কাছে চলে যাবে, ওকে? সো ভুল করেও এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন, ওকে? অবশ্যই টেস্ট করে এখান থেকে দেখে নিবেন যে পার্সনটা আমাকে আসলে মেটা থেকে পাঠাইছে কিনা। কারণ মেটা থেকে যখন ইমেইল পাঠাবে এদের কিন্তু বিজনেস মেইল দিয়ে পাঠাবে, ওকে? এবং সেই ডোমেইনটাও টেস্ট করে দেখে নিবেন ডোমেইনটা আসলে কি অরিজিনাল কিনা, ওকে? সো কেন স্পাম আমি দেখালাম যে এইগুলো থেকে সাবধান হবেন। সো এইটা ছিল বেসিক কথাবার্তা, এখানে অ্যাপ্লাই করবেন। এবার আসি, আমি যে জবটা পাইছি এই সেম জবটা পাইছি। কোম্পানি আমাকে সব কিছু ইনফরমেশন দিয়ে দিবে, ইউএসএ ক্লায়েন্টদের ইনফরমেশন দিয়ে দিবে, নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার কোনো কেস আছে কিনা, তার কোনো ফিজিক্যালি ডিসেবল কিনা, এই সব ইনফরমেশন এক এক করে আমাকে কোম্পানি দিয়ে দিবে। সপ্তাহের শুরুতে দিয়ে দিবে। আমাকে কাজ করতে হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এই 5 দিন কাজ করতে হবে। 5
PM to 4 PM 4 AM মানে বিকেল 5টা থেকে ভোর 4টা পর্যন্ত আমাকে কাজ করতে হবে। এখানে নরমালি একটা অফিসে যেরকম ব্রেক থাকে ওদেরও সবকিছু একেবারে সব ফর্মালিটি ওকে। সো এই জবের অফারটা রিসেন্টলি পেলাম এবং বাংলাদেশে অনেকে এই চাকরিটা করতেছে। বাংলাদেশে একজনের মাধ্যমে ট্রেনিং করালো যে কিভাবে কি করতে হয়। যদিও এই বিষয়টা আমি অনেক আগের থেকে জানি। তো অনেক আগে থেকে এই বিষয়গুলো আমি আসলে দেখাইছিও কয়েকটা ভিডিওতে। আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন যে এটা দেখাইছি। এমনকি লাস্ট টাইম আমি যখন আমার গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে এইটা আ এই যে EDG-র যে প্রজেক্টটা ছিল মানে ডিজিটাল স্কিল। সো এইখানে একটা এই পার্টটা ছিল মেন্টরশিপ ক্লাস। ৭ নাম্বার ক্লাসটা ছিল যেখানে এই ব্যাপারগুলো ছিল। যে আপনাকে এইভাবে এপ্লাই করতে হবে। এইগুলো দেখাতে হবে স্টুডেন্টদের এই বিষয়গুলো দেখাতে হবে। সো এই সবগুলো কিন্তু ওইখান থেকে আমি দেখাইছি ওকে। যে কারণে আমার জন্য এই কাজটা অনেক ইজি হয়ে গেছে। ওকে। সো এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে কাজটা করব কিনা। যাই হোক এইটা ছিল একটা সুখবর। বাট প্রসেসটাও দেখালাম আপনারাও এভাবে জবে এপ্লাই করতে পারেন। এখন নেক্সট আমাদের তার বিপরীত হলো যে মানে জবে এপ্লাই করার পর যদি আমাকে ডাকে তো ভিডিও কলে তো ইন্টারভিউ দিতে হবে না? ভিডিও ডাকতে পারে, অডিও ডাকতে পারে। ওকে। বাট এইটা ওরা যে জিনিসটা আমি দেখছি আপনার অ্যাবিলিটি আছে কিনা শুনে দেখে যে আপনি ভিডিও ইন্টারভিউর জন্য অ্যাভেলেবেল না অডিও ইন্টারভিউর জন্য অ্যাভেলেবেল। নরমালি এটা শুনে থাকি। মানে এটা টেক্সটের মা মা হয় না? টেক্সটের মাধ্যমে? না, একটা কোম্পানি যখন আপনাকে ডাকবে ইন্টারভিউতে, এটা তো আউট অফ মার্কেট প্লেস। এটা তো ফাইবারের মতো বা আপওয়ার্কের মতো একটা মার্কেট প্লেস না। তো আউট অফ মার্কেট প্লেস। এখন আপনি অথেন্টিক ব্যক্তি কিনা আপনাকে যাচাই বাছাই করবে তো সে, তাই না? তো যে কারণে আপনাকে অবশ্যই ভিডিওতে সাজেস্ট করব যে ভিডিওতে যান, সেটা আরও সবথেকে বেটার হয়। ওকে। আমাদের অনেকের ওয়েবক্যাম থাকে না। হ্যাঁ। বলছিলাম যে রিজিউম ক্রিয়েট করার ক্ষেত্রে আমি কি বিদেশি অনুযায়ী করব না দেশি অনুযায়ী রিজিউম ক্রিয়েট করব? দেশি অনুযায়ী করবে। বিদেশি অনুযায়ী কেন করবে? সবই আপনার ইনফরমেশন থাকবে, আপনার সবকিছু। আমরা এপ্লাই করব রিমোট জবে। রিমোট জবে কিন্তু রিমোট জব সেটাই যেটা আমরা হলো কোনো মানে অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। সেটা আমেরিকার কোম্পানি হতে পারে, ইউকের কোম্পানি হতে পারে। এইখানে আমি জাস্ট আমেরিকা দিয়ে দেখাইছি। আপনারা কিন্তু একই প্রসেস জার্মানি ফার্স্ট ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে, জার্মানি, কানাডা বা ইউকে, অস্ট্রেলিয়া এগুলো সবই এগুলোতেও এপ্লাই করবেন। ওকে? কারণ আপনারা করতেছেন রিমোট জব। কোথায় বসে আছেন সেটা কোন কোম্পানি কোন দেশে সেটা তো ম্যান্ডেটরি না। আপনি কোথায় আছেন সেটাও ম্যান্ডেটরি না। হাইব্রিড জবটা কি? ওটা কি অফিসে যেয়ে করতে হয়? হাইব্রিডটা হলো বোথ। মানে আপনাকে বলা থাকে যে সপ্তাহে অমুক, অমুক দিন আপনাকে অফিসে আসতে হবে। আর অমুক, অমুক দিন আপনি রিমোট হিসেবে করবেন। ও, তাহলে তো রিমোট জবে অ্যাপ্লাইটাই বেস্ট। মানে বাইরে থেকে করতে গেলে। রাইট। রিমোট জবে এপ্লাইটা বেস্ট। স্যার একটা কথা ছিল। হ্যাঁ। কখনো যদি ভবিষ্যতে মানে এরকম সুযোগ আসে আ আ অবশ্যই আপনার থাকতে হবে। কারণ আমরা তো ঝামেলায় পড়ে যাব। না, ওই মিটিং টুকটাক মিটিং এগুলোতে আমি সেটা ফাইবার হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক, আমি তো আপনাদেরকে বলে দিছি। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলে দিয়েছি যে সেটা যখনই হোক আমাকে একটু নক দিবেন, ডিরেক্ট কল দিবেন। না হলে কিন্তু টেক্সট করলে রাত ৩টার সময় তখন ঘুমাই থাকতে পারি স্বাভাবিক। তো তখনই কল দিবেন, আমি উঠে মিটিং করে দিব, সমস্যা না। ওকে, এখন একটু স্ক্যাম জবগুলো জাস্ট একটু দেখাইতেন তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়। ওকে, ওকে। সো স্পাম আসলে ভরা থাকে, আমরা স্পামটা একটু টেস্ট করে দেখি। ওকে, আচ্ছা ভুলে গেছিলাম স্পাম দেখাতে। ওকে। সো স্পাম জবটা আচ্ছা রিমোটটাকেও বাদ দিয়ে দেয় এখান থেকে। আচ্ছা এগুলো সবই আছে। ইউনাইটেড স্টেট ৩০০। আচ্ছা স্পাম জবটা আমি দেখাই এখান থেকে। এই যে জবটা স্পাম। ওকে। এখানে দেখেন, এখানে কোনো কোম্পানি নেই প্রথমত। এই পার্সন এই যে জব পোস্টার, ইনি হলো জব পোস্টার, ওনার টাইটেলটা দেখেন।
এই পারসন ইনি হায়ারিং ট্যাগটা ইউজ করে ইনি আসলে জব পোস্ট করছে। দেখেন এনার অ্যাবাউট সেকশনের কোনো অবস্থা খারাপ, ইনি নিজের মতো এখানে অ্যাড করে রাখছে। এনার মেন টার্গেট হলো এই রিজুম কালেক্ট করা। ওকে, 8 মিনিট হলো 0 অ্যাপ্লিকেন্ট, এইগুলোতে অ্যাপ্লাই করবেন না। এইগুলো দেখবেন সব ইজি অ্যাপ্লাই থাকে, মানে সহজে কোনো হ্যাসেল ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এরকম অপশান থাকে। ওকে, তো কিছু কিছু কোম্পানিও এখানে থাকে, আমি দেখাচ্ছি। এখানে নিচে কোম্পানি থাকে, কোম্পানির অবস্থা দেখলে আপনারা নিজে বুঝে নেবেন। ওকে, সো এখানে দেখেন, এখানে ওইরকম সব কিছু লেখা থাকবে, এটা স্বাভাবিক, বাট এই ধরনের এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। আমি আরও দেখাই। এই দেখেন একটা কোম্পানি, এটা আসলে কোম্পানি কিনা আমার নিজের সন্দেহ আছে। এই যে পার্সন হায়ারিং ট্যাগটা লাগানোর পরে জব পোস্টার ইনি আসলে এই দেখেন, এনার যদিও ফলোয়ার আছে, বাট ওই যে জব পোস্ট করতে করতে কিছু ফলোয়ার হয়েছে, ওয়েবসাইট আছে কিনা সেটাও সন্দেহ। যদিও এখানে একটা দেখাচ্ছে, সেটার অবস্থা কি দেখি। এটা হলো এই মানে রিমোট জব, বা এটা হলো থার্ড পার্টি একটা মাধ্যম। ওকে, লিঙ্কডইনের পাশাপাশি আরেকটা মাধ্যম আছে যেখানে আসলে জব অ্যাপ্লাই করা যায়। ইন্ডিডের কথা বলতেছেন? রাইট, ইনডিড। তো যেটা এখান থেকে বলতেছিলাম, এই ইনডিডের মতো একটা থার্ড পার্টি মাধ্যম হলো এরা। ওকে, এখানেও দেখেন এই যে জব পোস্ট হয়। সো সেই ওদের আসলে পপুলারিটি বাড়ানোর জন্য এই ধরনের জব এরা পোস্ট করে থাকে এই মাধ্যমগুলোতে। ওকে, এই দেখেন এরা আসলে ফলো করবে অবশ্যই এই সাইটটা। আমি যে জয়েন করলাম, আমিও জানতে পারলাম যে এখানে এখন জব পোস্ট হয়, এখান থেকে অ্যাপ্লাই করা যায়। ওকে, সো এই জনপ্রিয়তা বাড়ানোর জন্য এইভাবে জব পোস্ট করে ওকে কোম্পানির হয়ে। বাট এইগুলো হলো সবই স্পাম। বেশিরভাগ সময় দেখবেন ইজি অ্যাপ্লাইটা অন করে রাখে, ওকে, যাতে মানুষ দ্রুত অ্যাপ্লাই করতে পারে বা এটা জানতা। সো যাই হোক, আরও নিচে এসে দেখেন এই আরেকজন আছে, ইনিও দেখেই বোঝা যায় কোম্পানির অবস্থা দেখে। এই যে কোম্পানির অবস্থা দেখেন, 59 জন ফলোয়ার। ওকে, এই কোম্পানির কোনো মানে ভ্যালু আছে কিনা সেটা নিয়েও সন্দেহ। এই দেখেন, ওকে, লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা কোনো ব্যাপারই না। এই দেখেন অবস্থা, কত হাজার পার্সন, কোম্পানি সাইজ দেখেন 10,000 প্লাস অ্যাভেলেবেল আছে, একজনও পার্সন এখানে নেই। এখানে বলতেছে কোম্পানি সাইজটা কত বড়, বাট এখানে একজনও নেই। সো এইটা হলো স্পাম জব। ওকে, এই ধরনের জবে অ্যাপ্লাই করবেন না, এমনকি এই পার্সনগুলোর সাথেও কানেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এরা আসলে এখান থেকে ওই যে আপনার আমার মতো যদি কখনো কোনো ক্লায়েন্ট রিজিউম চায়, তখন আসলে একটা জব পোস্টের মাধ্যমে সেটা করতে হয়। ওকে, তো এই কারণে তারা হয়তো বা এই কারণে এই পোস্টটা করছে। দেখেন 26 মিনিটে 7 জন অ্যাপ্লাই করছে, বাট যারা আসলে অত কিছু বুঝে না তারা অ্যাপ্লাই করছে। স্যার লিঙ্কডের কানেকশন বাড়ানো যায় কিভাবে? একটা সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়ার কথা বলি, যে কোনো সোশ্যাল মিডিয়া, এটা কানেকশন হোক, ফলোয়ার হোক, যাই হোক, এটা বাড়ানোর ওয়েটা হলো প্রতিনিয়ত পোস্ট করা। প্রতিনিয়ত মানে এই না যে প্রতিদিন। ওকে, আপনি যদি সপ্তাহে একটা করে পোস্ট করেন তাহলে সপ্তাহে, সাপোজ আমি মনে করলাম যে শুক্রবার, প্রতি শুক্রবারে একটা করে জব মানে একটা করে পোস্ট করব, সেইটাতে যথেষ্ট গোছানো ইনফরমেশন দিয়ে পোস্ট করব। একজনের জিনিস কপি করে নিয়ে আসলাম, নিয়ে পোস্ট করব। আচ্ছা আজকে তো শুক্রবার, আজকে একটা পোস্ট করতে হবে। কি পোস্ট করব? আচ্ছা এখন ট্রেন্ডিং চলতেছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, ওই একটা স্ক্রিনশট নিয়ে এসে পোস্ট করে দিলাম। এইভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে কানেকশন দাঁড়ায় না, বা এইভাবে সোশ্যাল মিডিয়াতে করা যায় না। আমার এই জায়গাটা হলো প্রফেশনাল একটা জায়গা। এইখানে আমি পোস্ট করব আমার টপিকস নিয়ে। আমি যেগুলো নিয়ে কথা বলি, আমি যেগুলো নিয়ে কাজ করি, আমার টপিকস নিয়ে আমি পোস্ট করব। আমি এখানে আমার এই জায়গায় কেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে? ওইটা যাবে আমার ফেসবুকে, ওইখানে হযবরল হয়। ওইটা আসলে এখানকার জন্য না। এইখানে কোনো রকম কোনো রাজনীতি, কোনো কিছু না। এটা যদি হয়, হ্যাঁ আমি পলিটিশিয়ান, তখন আমি পলিটিক্স। এটা যদি এরকম হতো যে আমি এখানে পলিটিশিয়ান, তখন আমি পলিটিক্স নিয়ে কথা বলতে পারি। বাট আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমি একজন মানে ইনস্ট্রাক্টর, আমি এখানে কেন ওই টপিকসটা নিয়ে কথা বলবো? সো ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বললে যে আমার
ফ্যান ফলোয়ার বেড়ে যাবে এরকম কিছু না। সো আমি আমার টপিকস নিয়ে প্রতিনিয়ত সেটা নিয়ে পোস্ট করব। তাহলে অবশ্যই মানে কানেকশন বাড়বে। ওকে? স্যার আপনি বলছিলেন যে অ্যাডভার্টাইজিং সার্ভিস এবং মার্কেটিং সার্ভিস ফিল্টারের সময় এই ২ টা করে আরকি ওদেরকে টার্গেট করতে। শুধু কি এই ২ টাই এই ব্যতীত অন্য কিছু টার্গেট করতে পারবো না ইন্ডাস্ট্রি? এর বাইরে পারবেন বাট আপাতত যদি LinkedIn থেকে ডিরেক্ট করতে চান তাহলে ওই ২ টাই এনাফ। বাট এর বাইরে কাদের করবেন যেরকম আমি একটু আগে দেখাচ্ছিলাম এখান থেকে যাদেরকে দেখাচ্ছিলাম তাদের সাথে যদি কানেক্ট হন ভাই সে কোন ইন্ডাস্ট্রি সেটা তো ম্যান্ডেটরি না। কারণ তারা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে পার্সন চাচ্ছে। কোন ইন্ডাস্ট্রির আমার তো গুরুত্বপূর্ণ না। যেরকম এটাতে এপ্লাই করব না। অনলি ১১৭ জন ফলোয়ার। এই ধরনের জবে এপ্লাই করব না। যাদের আসলে জবে এপ্লাই করব এটাও অবস্থা খারাপ হতে পারে। এই দেখেন ১২৭ জন ফলোয়ার। সো যাদের আসলে এপ্লাই করব এইটা থার্ড পার্টি একটা মাধ্যম। এরা নিজেরাই কিছু না। উম এই 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 এটা কিন্তু যথেষ্ট অথেন্টিক একটা কোম্পানি। ওকে? বাট এরা আসলে থার্ড পার্টি হিসেবে কাজ করে। স্টাফিং অ্যান্ড রিক্রুটার। তার মানে কোনো কোম্পানির যদি প্রয়োজন হয়, এমপ্লয়ি প্রয়োজন হয়, তারা আসলে এদেরকে বলে যে এই কোম্পানিকে হায়ার করে। যে আমার এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজন। সো এরা কি করে এই ধরনের জবগুলো পোস্ট করে। পোস্ট করার পরে এখান থেকে পার্সনকে খুঁজে বের করে কোম্পানিকে সাজেস্ট করে। এটা হলো থার্ড পার্টি। এদেরকে একটু মনে রাখবেন এই কোম্পানিটা। ওকে? সো এরা কিন্তু যথেষ্ট অথেন্টিক একটা সাইট। দেখেন লাস্ট ৩ দিন আগে এখানে ১০০+ এপ্লাই করছিল। এখানে সবকিছু বিস্তারিত বলে দেয় যেরকম $18 থেকে $20 পার আওয়ারলি রেটে কাজ করা ইত্যাদি। সবকিছু এখানে বলা থাকে। কোন কোম্পানিতে এই যে সে কোম্পানির ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো এরা নিজেরাই এগুলো করে থাকে। ওকে? যেটা বলতেছিলাম এখান থেকে আসলে যাদের সাথে কানেক্ট হবেন, ওকে? এই যে পার্সনগুলো দেখাচ্ছিলাম এখানে, এই যে পার্সনটা। এখানে এই কোম্পানিটা দেখেন, এই কোম্পানিটা যথেষ্ট অথেন্টিক সাইট। এই কোম্পানির এই পার্সনের সাথে যদি আপনি এখন কানেক্ট হন, সেইটা তো আর এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে মানুষ প্রয়োজন, সেইটা তো আর কোন ইন্ডাস্ট্রি সেটা ম্যান্ডেটরি না। এইটা যেকোনো ইন্ডাস্ট্রি হতে পারে। যেরকম এই ইন্ডাস্ট্রিটা আমরা এখানে দেখতেছি স্টাফিং অ্যান্ড রিক্রুটিং। সো এইটা খুব গুরুত্বপূর্ণ না এটা। ওকে? তো আপাতত আমরা যখন এইখান থেকে সার্চ করব সিইও বা ওনার দিয়ে যখন ফিল্টার করব তখন ওই ২ টাই হলে এনাফ। ওকে? বাট আমরা বাকিদের ক্ষেত্রে যেরকম আমি ফাইবার থেকে বলছিলাম যে ফাইবার থেকে কিভাবে কানেক্ট হবে। ওকে? fiverr.com এ যাব। যাওয়ার পরে এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে বা ডাটা এন্ট্রি লিখে সার্চ করব। ওকে? সার্চ করার পরে এখান থেকে যেকোনো পারসনকে খুঁজে নিতে পারি। সাপোজ এনাকে খুঁজে নিলাম। এনার স্যার ফাইবারের কথা শুনে মনে হলো আপনি গিগ মার্কেটিং এর বিষয়ে মনে করে দিতে বলছিলেন। রাইট। ওকে। সো ওটাও দেখাবো। সো এখান থেকে মোস্ট রিসেন্ট করে নিলাম। মোস্ট রিসেন্ট করে নেওয়ার পরে এই যে পার্সনের ইউজার নেম, ইনি হলো ইউনাইটেড কিংডমের। সো এনাকে আমি সার্চ করতে পারি এনাকে সিলেক্ট করে গুগল সার্চ করব। সার্চ গুগল ফর অমুক। সো সার্চ করার পরে দেখেন এনার আসলে এই যে আমি ইউনাইটেড কিংডমেরই পাচ্ছি। এনার লিঙ্কডিনটা খুঁজে বের করার চেষ্টা করব। যদিও কিছু সময় এখানে যেহেতু ইমেজ নাই, অরিজিনাল পারসনকে খুঁজে বের করা একটু কঠিন হয়ে যায়। বাট আমি যখন এই একই নামে সার্চ দিলাম ইউনাইটেড কিংডমের, তখন কিন্তু ইনি আসলে অরিজিনালি ক্লায়েন্ট কিনা সেটা এটা খুব বেশি অবস্থা ভালো না। যে কারণে আমরা এই ধরনের পারসনকে চাইলেও অ্যাভয়েড করে যেতে পারি। কোন ধরনের পারসনকে অ্যাপ্লাই করব? যেরকম এই ইমেজ দেওয়া আছে। সো আমি ইনার ইউজার নেমটা নিব। ওকে? এই যে ইউজার নেমটা, এরপরে fiverr.com/ এই যে ইউজার নেমটা দিয়ে সার্চ তাহলে এনার প্রোফাইলটা শো করবে। এখন আপনি চাইলে এই ইউজার নেমটা দিয়েও সার্চ করতে পারেন প্রয়োজনে গুগলে। আর যদি মনে হয় না এত কিছু হ্যাসেলের প্রয়োজন নাই, এইখান থেকে এই যে ছবির উপরে ডান ক্লিক করবেন, সার্চ উইথ গুগল লেন্স দিয়ে সার্চ করবেন। এই ছবিটা যদি থেকে থাকে, এই দেখেন ইনস্টাগ্রামে আছে, লিঙ্কডিনেও আছে। সো আমি এখন এনাকে লিঙ্কডিনে পেয়ে গেলাম। স্যার এইগুলো ১০০% ক্লায়েন্ট। এই যে ১০০% এখন আপনারা নিজেরাই দেখেন। ইনি ফাইবারে কাজ করায় আমরা একটু আগে দেখছি ৩ দিন আগে এনার সাথে কাজ করাইছে, ৩ মাস আগে কাজ করাইছে, 2 বছর আগে কাজ করাইছে। সো ইনি আসলে ফাইবারেও আছে, এখানেও আছে। একই ব্যক্তি কিনা একবার দেখেন এই যে। সো এনার সাথে কানেক্ট হোক। সো এনার সাথে আমি নরমালি যেভাবে কানেক্ট হই, এখান থেকে
কানেক্ট বলে যে টুলটা আছে এই দেখেন এখানে নরমালি এই যে উপরে থেকে যেতে পারে। আমি ফলো করে নিলাম ওনাকে। তাহলে ওনার সামনে একটা নোটিফিকেশন যাবে আমি ওনাকে ফলো করতেছি। সো এরকম নোটিফিকেশন দিলেও কিন্তু আমরাও চেষ্টা করি আসলে পার্সনটা কে একটু দেখি। দেখতে গিয়ে যদি আমাকে চোখে ধরে যে আমি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে কাজ করি, সো উনি আমাকেও সাজেস্ট করতে পারে কোনো জব থাকলে। সো এবার আসি। এবার এখান থেকে মোরের উপরে ক্লিক দিয়ে কানেক্টের উপরে ক্লিক দিব। উইথআউটের নোটে দেখাইছিলাম কিভাবে ইজিলি ভাবে করা যায়। সো ওনার ফার্স্ট নেমটা আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে অ্যাড এ নোটের উপরে ক্লিক দিলাম। আর একজন ব্যক্তিকে আমি এই মাসে অ্যাপ্লাই করতে পারবো। সো আমি লিখলাম হ্যালো দিয়ে ওনার ফার্স্ট নেমটা দিলাম। দিয়ে একটা কমা দিয়ে এন্টার বাটন প্রেস করে জাস্ট লিখলাম ক্যান আই ওকে, শুধু এইটুকু দিয়ে আমি সেন্ড করে দিলাম। এরকম একটা নোট দিয়ে সেন্ড করলে মানুষ আসলে বেশি ইন্টারেস্টেড হয় অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। সো যদি কেউ মানে ওই পার্সনটা দেখেন, ওই পার্সনটা যদি আপনার প্রোফাইলটা ভিউ করে তাহলে এখানে চলে আসবে যে ওয়ান পার্সন ভিউ। এটা হলো প্রিমিয়াম নিলে নর্মালি চেক করা যায় কে কে ভিউ করছে, বাট সবসময় যেরকম দেখাবে তা না যে অমুক ভিউ ইয়ার প্রোফাইল। বা আমি যেরকম ওনার প্রোফাইলটাই ভিউ করলাম, এই যে ওনার সামনে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশান চলে গেছে যে আমি ওনার প্রোফাইলটা ভিউ করছি। এমনকি ওনাকে যে ফলো করছি এই নোটিফিকেশানটা চলে গেছে। জানেন যে কেউ যদি ফলো করে তাহলে নোটিফিকেশান চলে আসে। এবং এখান থেকে যদি আমি দেখাই, যদিও অনেক সময় এগুলো থাকে না, মুখ ফলো ইউ, আচ্ছা এটা দেখা যাচ্ছে না এখন। সো এটা নর্মালি কিন্তু থাকে। ওকে, কারোর কোনো কোশ্চেন নাই তাহলে? এই ভিডিওগুলো স্যার আপলোড হবে তো? কোনটা? ভিডিওটা? ভিডিওটা? ও হ্যাঁ, ভিডিওটা আপলোড হবে। এই যেগুলো বললাম এগুলো নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? না তো সব বুঝতে পারছি। ওকে, সো আমরা তাহলে নেক্সট স্টেপে যাই এখন।